সলভ ক্লাসের ফোর সলভ ক্লাস ফাইভ আমরা সিক্স এর সলভ এখন ক্লাস হয়েছে? 4 5 6 সলভ ক্লাস হইছে? না না ভাইয়া, 1 ভাইয়া 2 3 হয় হয়েছে। নাই। 1 2 3 হয়েছে খালি। হ্যাঁ 1 2 3 হয়েছিল। জি ভাইয়া। আচ্ছা আমরা সলভ ক্লাসটা পরে নিব, সমস্যা নেই। আজকে আমরা লেকচারে ক্লাস করি, ঠিক আছে? সলভ ক্লাস তোমাদের পরীক্ষার আগে নিয়ে তোমাদের পরীক্ষা দিবা তোমরা যখন আবার যে প্রোগ্রেস টেস্ট 2 হয় আর কি, ঠিক আছে? সো আজকে আমরা লেকচারে ক্লাসই করি। হ্যাঁ, আমি তো তোমার আগের ইংলিশ ভার্সন ব্যাচে ওদের সলভ ক্লাস নিলাম না, ওদের তো আমি লেকচার 10 পড়াইলাম। সো ওরা বললো যে ভাইয়া লেকচার 10ই পড়ান, আমরা সলভ ক্লাস পরে করি। সো আমার মনে হয় যে এটা ভালো যে সলভ ক্লাস তোমরা পরে করো, আমরা লেকচারটা শেষ করি আজকে, ঠিক আছে? আচ্ছা, লেকচার 10 কি শেষ হয়েছিল? না ভাইয়া। লেকচার 10 তো হয় নাই তোমাদের? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। শেষ করো, ঠিক আছে? লেকচার 10 শেষ করো, আবার যখন প্রোগ্রেস টেস্ট হয়, প্রোগ্রেস টেস্টের আগে আমরা সলভ ক্লাস নিয়ে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব সবাই, ঠিক আছে? এটাই ভালো হবে না? জি ভাইয়া। মেবি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো লেকচার 10 এর টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায়? প্রথমে একটা সিম্পল কথা আমরা সবাই মাথায় রাখবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা হচ্ছে কি, সাবজেক্টের সাথে ভার্ব সবসময় কি করবে? এগ্রি করবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়। তো আমরা যদি উদাহরণে যাই তাহলে কিন্তু আমরা বিষয়টা একটু ক্লিয়ার হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি। যেমন ধরো আমি যদি উদাহরণ দেই, যেমন he is going there, এরপর যদি বলি they are going there, এরপর যদি আমি আসি সাপোজ he has gone there, এরপর যদি আমি বলি they have gone there, ওকে? বা দেন আবার আমি উইও বলতে পারি, we have gone there, নো প্রবলেম। এখন কথা হচ্ছে দেখো, প্রথম উদাহরণ দেখো, he is going there, এখানে কিন্তু আমি ভার্বটা is নিয়েছি, পরের সেন্টেন্সে কিন্তু ভার্বটা are নিয়েছি, এরপরে আবার এই সেন্টেন্সে ভার্বটা নিয়েছি has gone, এরপর নিয়েছি have gone। তার মানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে সেম ভার্ব রাখি নাই। কেন রাখি নাই? বিকজ সাবজেক্ট যেমন ওই অনুযায়ী আমার ভার্ব হচ্ছে। হি হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট, হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বটা আমার পরে কি হবে? অবশ্যই ইজ হবে। এরপরে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এখন আমি যদি বলি যে দে ইজ গোয়িং, তাহলে কি ব্যাপারটা হবে? হবে না, কারণ ভার্ব আমার সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, ভার্বটাও কি হবে? আমার অবশ্যই প্লুরাল হবে। সো হি হ্যাজ গন, দেখো হি এর পর আমি হ্যাজ ইউজ করেছি, বাট আমি কিন্তু দে এর পরে হ্যাভ ইউজ করতে পারবো না, আবার উই এর পরে হ্যাভ ইউজ করতে পারবো না। তাহলে আমার যখন সাবজেক্টের নাম্বার চেঞ্জ হচ্ছে, পার্সন এবং নাম্বার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যখন সিঙ্গুলার হচ্ছে তখন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, যখন প্লুরাল হচ্ছে ভার্বটা কি হচ্ছে? প্লুরাল হচ্ছে। তো এই যে বিষয়গুলা, এটা হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট সবসময় যেমন থাকে ভার্বটা তেমনই হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে কি হবে? ভার্বটাও সিঙ্গুলার বসবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়। ওকে, সো আমি তোমাদের সবাইকে মিউট করে রাখতেছি, আমরা রুলগুলো পড়বো, আর যদি তোমাদের কোশ্চেন থাকে সেটা আমাকে টেক্সটে করবা। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন আবার সবাইকে আনমিউট করি তখন সবাই কথা বলবা, বাট যখন কোশ্চেনগুলো রুলগুলো আমরা এখন বুঝবো তখন আমি সবাইকে এখন মিউট করে রাখবো, যাতে তোমরা কথা না বলো। কারণ অনেকেই মাইক্রোফোন দেখা যায় যে পড়ার মধ্যে মিউট করতে মনে থাকে না, অনেকে অনেক সাউন্ড আসে। তো আজকে আমি সবাইকে কি করে রাখতেছি? মিউট করে রাখতেছি। সবাই জাস্ট বোঝার ট্রাই করবা, না বুঝলে আমাকে টেক্সটে জানাবা, আমি সবার টেক্সটে রিপ্লাই দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর আমরা খুব মন দিয়ে বুঝবো। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টার প্রাইমারি আইডিয়া কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোন কোন রুলগুলো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে আসে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কমপ্লিট নলেজ নেওয়ার জন্য এই বিষয়ে আমাদের যেসব রুল জানতে হবে সেই রুলগুলো এখানে দেওয়া আছে, আমরা প্রত্যেকটাই বোঝার ট্রাই করব, ইনশাআল্লাহ বুঝেও যাব। দেখো রুল 1, রুল 1 এ কি বলেছে দেখো, সেন্টেন্সে একটি পজিটিভ সাবজেক্ট এবং একটি নেগেটিভ সাবজেক্ট থাকলে ভার্ব পজিটিভ সাবজেক্টের সাথে এগ্রি করবে। অর্থাৎ সেন্টেন্সে যদি ধরো একটা সাবজেক্ট থাকে পজিটিভ এবং আরেকটা সাবজেক্ট থাকে নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ সাবজেক্টকে
সাবজেক্ট হিসেবে নিব না, তাহলে কি হিসেবে আমি ভার্বটা বসাবো? অবশ্যই পজিটিভ সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো। এখন আমি নেগেটিভ সাবজেক্ট কিভাবে চিনবো? নেগেটিভ সাবজেক্টটা চিনবো, ভালো করে শুনো, নেগেটিভ সাবজেক্টটা চিনবো যেটার আগে নট থাকে সেটাই হচ্ছে আমার নেগেটিভ সাবজেক্ট। যেটার আগে নট থাকে সেটাই আমার নেগেটিভ সাবজেক্ট। যেমন আমি যদি বলি যে ইউ বাট নট শি, ইউ বাট নট শি ইজ আর গোয়িং, ইউ বাট নট শি ইজ আর গোয়িং। সো দেখো দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে শি। এখন শি এর আগে কি আছে? নট আছে, তার মানে শি এর আগে যেহেতু নট আছে তার মানে এই শিটা হচ্ছে কি আমার নেগেটিভ সাবজেক্ট। এটা হচ্ছে আমার কি নেগেটিভ সাবজেক্ট। এখন ভার্ব হবে কোন সাবজেক্ট অনুসারে? পজিটিভ সাবজেক্ট অনুসারে। নেগেটিভ সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব হবে না, তাহলে পজিটিভ সাবজেক্ট কোনটা? ইউ। দ্যাট ইজ ওয়াই ইউ বাট নট শি, এখানে ইজ আর আমার একটা সুইটেবল ভার্ব চুজ করতে হবে সাবজেক্ট দেখে। এখন ইউ এর সাথে কি যায়? ইজ যায় নাকি আর যায়? ইজ এর সাথে ইউ এর সাথে কি যায়? ইজ নাকি আর? অবশ্যই আর যাবে, সো আমি আরটাকে নিব। আশা করি সবাই নেগেটিভ এবং পজিটিভের বিষয়টা বুঝছি। সো তোমরা এখানে জাস্ট একটা বিষয় নোট ডাউন করে রাখবা যে যার যে সাবজেক্টের আগে, যে সাবজেক্টের পূর্বে নট থাকে, নট থাকে সেটাই সেটাই নেগেটিভ সাবজেক্ট। নেগেটিভ সাবজেক্ট, যে সাবজেক্টের পূর্বে নট থাকে সেটাই নেগেটিভ সাবজেক্ট। এবং নেগেটিভ সাবজেক্ট অনুসারে ভার্ব আমি নিব না, আমি নিব পজিটিভ সাবজেক্ট অনুসারে। সো দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, এবার আমরা কিন্তু সবাই এই দুইটা উদাহরণ সলভ করতে পারবো। নাম্বার 1, ইউ বাট নট আই এম ইজ আর। এখানে আমার সাবজেক্ট কোনটা হবে? ইউ। এটা হচ্ছে আমার পজিটিভ সাবজেক্ট। আর নট আই, দেখো আই এর আগে কি আছে? নট আছে, তার মানে এটা অনুযায়ী আমি ভার্বটা নিব না, তার ভার্ব নিব ইউ অনুসারে। দ্যাট ইজ ওয়াই আমার পরের ভার্বটা কি হবে? ইউ এর সাথে কি এম যায়? যায় না। ইজ যায়? যায় না। আর যায়, সো আর হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ইউ বাট নট আই আর রুইনিং ইওর মাই ফিউচার। এখন দেখো আমি সাবজেক্ট যেটা নিব, সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমার পরে একটা প্রোনাউন চুজ করতে হবে। ইউ বাট নট আই, যে তুমি, আমি না। আর রুইনিং ইওর ফিউচার, যে ভবিষ্যৎটা ধ্বংস করতেছি বা আমার ভালোটা আমি বুঝতেছি না। মানুষকে বলি না যে এখানে আমার ক্ষতি হবে না, ক্ষতিটা হবে তোমার। তো যে ইউ বাট নট আই, যে তুমি বাট নট আই, আমি না। সো ইওর জন্য ভার্বটা হচ্ছে আর, আর রুইনিং কি? ধ্বংস করা বা শেষ করা। সো ইওর ফিউচার। সো যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ, আমি প্রোনাউনটা কি নিব? ইওরই নিব। আশা করি আমরা এটা সবাই বুঝতে পেরেছি, নেগেটিভ এবং পজিটিভ সাবজেক্টের বিষয়টা। ওকে, 2 নম্বর কথাটা দেখো, উদাহরণটা এখানে। ইট ইজ আর নট দি ফ্যাকাল্টি মেম্বার্স বাট দি হেড অফ দি ডিপার্টমেন্ট। আমাকে সবাই বলো তো এখানে যে নেগেটিভ সাবজেক্ট এখানে কোনটা হবে? এটা সবাই টেক্সট করো তো কুইকলি, সবাই টেক্সট করো। নেগেটিভ সাবজেক্ট এখানে কোনটা এই উদাহরণে? কুইকলি করো টেক্সট। এক্স্যাক্টলি, সবাই লিখেছে, সঠিকটাই লিখেছে। নট দি ফ্যাকাল্টি মেম্বার্স, নট দি ফ্যাকাল্টি মেম্বার্স, এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ সাবজেক্ট। কারণ নটটা কার আগে আছে? ফ্যাকাল্টি মেম্বার্স এর আগে। আমি কিন্তু বলেছি যার আগে নট থাকবে, এই যে সাবজেক্টের আগে নেগেটিভ, এই যে নেগেটিভ সাবজেক্ট পূর্বে নট থাকে। ওকে, অর্থাৎ আমি এখানে এভাবে বলছিলাম যে সাবজেক্ট এর আগে নট থাকে সেটাই কি আমার নেগেটিভ সাবজেক্ট। তাহলে এখানে নটটা আছে কি আমার ফ্যাকাল্টি মেম্বার্স এর আগে, তার মানে এটা অনুযায়ী কিন্তু আমি ভার্বটা নিব না। তাহলে ভার্বটা নিব কোনটা অনুযায়ী? দেখো সেন্টেন্সটা পড়ো, ইট ইজ আর নট দি ফ্যাকাল্টি মেম্বার্স বাট দি হেড অফ দি ডিপার্টমেন্ট। তাহলে এই যে দেখো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার কি পজিটিভ সাবজেক্ট। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের যে হেড, যিনি হেড তাকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার। সো হু এর পরে ভার্বটা আমি সিঙ্গুলার নিব, প্রিপেয়ার্স। সো হু আমি কাকে বোঝাচ্ছি? হু দ্বারা বোঝাচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্টটাকে, এই জন্য ভার্বটা আমি কি নিব এখানে? সিঙ্গুলার নিব, কারণ হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে ছিল সিঙ্গুলার, তাই প্রিপেয়ার্স হবে। বুঝছি? আর প্রিপেয়ার কিন্তু প্লুরাল ভার্ব, তো প্রিপেয়ার্স এখানে আমার সিঙ্গুলার, সো আমি প্রিপেয়ার্সটা নিব।
তাহলে এখানে আমি নেগেটিভ আর পজিটিভ সাবজেক্টটা বুঝলাম এবং ভার্ব চুজের যে বিষয় সেটা বুঝলাম। তো আরেকটা ভার্ব আমার প্রথমে আছে, সেটা কি যে ইট ইজ, এখানে আর হবে না কখনোই, কারণ এটার পরে ইজ হবে, এই জন্য ইজ হবে কারণ আমি মূল সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলারই নিয়েছি। ডিপার্টমেন্ট, এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমার সিঙ্গুলার সাবজেক্ট ছিল, তাই আমার ভার্বটাও এখানে সিঙ্গুলারই হবে। সো ইট ইজ not the faculty members but the head of the department who prepares the final grade sheet. সো আশা করি রুল 1টা সবাই বুঝি। আমার জাস্ট এটা আমি মাথায় রাখছি, যে সাবজেক্টের আগে নট আছে সেটাই আমার কি নেগেটিভ সাবজেক্ট, আর যেটার আগে নট থাকবে না সেটা পজিটিভ। তো ওইটা অনুযায়ী আমি ভার্বটা চুজ করব। ওকে, এরপর রুল 2 দেখো, কালেক্টিভ নাউন যদি গ্রুপ হিসেবে কাজ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভালো করে মাথায় রাখো কথাটা, কালেক্টিভ নাউন যদি গ্রুপ হিসেবে কাজ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু গ্রুপের মেম্বাররা যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে ভার্ব হবে প্লুরাল। গ্রুপের মেম্বাররা যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে ভার্ব হবে প্লুরাল। এখন গ্রুপের মেম্বাররা ইন্ডিভিজুয়ালি কিভাবে কাজ করবে ওই জিনিসটা আমি সেন্টেন্স পড়লেই বুঝতে পারবো। যদি ধরো গ্রুপের মেম্বাররা আলাদা হয়ে যায় বা তারা একটা সিদ্ধান্তে না পৌঁছায়, ওকে, যেমন এখানে আমার নাউনগুলা কি কি আছে, কালেক্টিভ নাউনগুলা কি কি আছে একটু পড়ো সবাই এই বক্সটা, তাহলে আমরা কালেক্টিভ নাউনগুলো একটু বুঝতে পারবো যে এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। ঠিক আছে, একটু সবাই চেক করে নাও আগে যে কি কি কালেক্টিভ নাউন আমার এখানে আছে। না, বক্সের সবগুলা ইম্পর্টেন্ট না, আমি প্রথমে দেখতে বলেছি তোমাদের, একটু চেক করো, জাস্ট বার্ডস আই ভিউ দিতে হবে একবার, কারণ যেটা ইম্পর্টেন্ট না সেটা পরীক্ষায় দিয়ে দিলে তখন ওইটা ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময়। এই জন্য আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি এখন বলবো, বাট তোমরা হয়তো আগে একবার দেখে নিয়েছো সব। আমাদের প্রথম কলামে মার্ক করতে হবে আর্মি কালেক্টিভ নাউন, এরপরে বোর্ডটা মার্ক করতে হবে আমাদের, বোর্ডটা পরীক্ষাতে আসে। এরপর মার্ক করতে হবে পরের কলামে আমাদের মার্ক করতে হবে ফ্যাকাল্টি, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে। এরপরে মার্ক করতে হবে মোব হচ্ছে কি ভিড় বা জনতা, অর্থাৎ মানুষের ভিড়, ওইটা কিন্তু আমার কালেক্টিভ নাউন। ঠিক আছে, এরপর যেটা মার্ক করতে হবে সেটা হচ্ছে কি আমাদের পরের এই যে এই কলামে দেখো স্কুলটা মার্ক করতে হবে। স্কুল কিন্তু আসলে কালেক্টিভ নাউন, এবং এই স্কুল মানে কিন্তু আসলে পড়াশোনার যে স্কুল সেটা বোঝায় না, এটা হচ্ছে ঝাঁক বোঝায়, মাছের ঝাঁক, স্কুল অফ ফিশেস। ঠিক আছে, মাছের ঝাঁক, এই স্কুলটা আমরা ঝাঁক বুঝি, বাংলায় মিনিংটা লিখে রাখতে পারো। আচ্ছা, এরপরে টিমটা তো আমরা সবাই এটা জানি, টিমটা মার্ক করো। ট্রাইব মানে হচ্ছে, ট্রাইবটা মার্ক করতে হবে না, বাট ট্রাইবের মিনিংটা আমি বলে দিই, এটা হয়তো অনেকে জানো না। ট্রাইব মানে হচ্ছে কি উপজাতি, ওকে, ট্রাইব মানে উপজাতি। এই যে আগে একটা ওয়ার্ড ছিল মাইনরিটি, এটার মিনিংটা বলে দেই, এটা মার্ক করতে হবে। এটা মিনিং হচ্ছে কি সংখ্যালঘু যারা, ওকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, ওকে, তাদেরকে মাইনরিটি বলা হয়। আর ট্রাইব হচ্ছে উপজাতি যাদের বলা হয়। আচ্ছা, এরপর আমাদের যেটা মার্ক করতে হবে এই কলামে গ্রুপটাকে মার্ক করতে হবে, এই যে গ্রুপটা মার্ক করতে হবে। তারপর জুরিটাকে মার্ক করতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, আর মোস্ট ইম্পর্টেন্টলি কমিটি, এটা মার্ক করতে হবে। সো যেগুলো মার্ক করলা একবার ভিউ করো সবাই, যে এই কালেক্টিভ নাউন গুলা পরীক্ষাতে আসে, এবং কালেক্টিভ নাউনরা যদি একসাথে কাজ করে গ্রুপ হিসেবে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি গ্রুপের মেম্বাররা ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে কি হবে, ভার্ব প্লুরাল হবে। সো আমরা সেন্টেন্সটা পড়ি, প্রথম সেন্টেন্সটা, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে কি বলেছে, the board was were divided in each their opinions। দেখো বোর্ডটা কি কালেক্টিভ নাউন, এটা কি বলছে, the board was were divided in each their opinions। এখানে কি বোর্ড একসাথে কাজ করছে নাকি তারা আলাদা হয়ে গেছে, তার মানে কি মেম্বাররা ইন্ডিভিজুয়ালি কাজ করেছে, ওকে, আলাদা কাজ করছে, তার মানে কি হবে, এটা প্লুরাল হয়ে গেছে। এখন বোর্ডটা প্লুরাল, তাই ভার্ব আমি কি নিব, ওয়ার। এখানে ভার্বটা কি হবে, ওয়ার হবে। সো ওয়ার ডিভাইডেড ইন দেয়ার, তো যেহেতু বোর্ড আলাদা হয়ে গেছে তার মানে বোর্ড কি প্লুরাল, তাই বোর্ড যেহেতু প্লুরাল, সো এটা প্লুরাল একটা সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্টের একটা প্রোনাউনও প্লুরাল আমি নিব। সো এখানে ইটস হবে না, এখানে কি হবে, দেয়ার। তাহলে কি হলো, the board were divided in their opinions regarding the issue।
বাট ফাইনালি, কিন্তু দেখো আবার পরে কি বলছে, বাট ফাইনালি ইট দে হ্যাভ হ্যাজ রিচড আ ডিসিশন, কিন্তু পরে আবার কিন্তু তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। প্রথমে আলাদা হয়ে গিয়েছিল, পরে আবার কি তারা একসাথে হয়েছে, তার মানে পরে কিন্তু আবার বোর্ডটা একসাথে কাজ করেছে। তার মানে এখানে আবার ইট আমি দিব, এখানে কি দিব, ইট দিব। ওকে, এখানে কিন্তু দে দিব না, ইট দিব, এবং ভার্বটাও সিঙ্গুলার নিব, ইট হ্যাজ রিচড আ ডিসিশন। বুঝছি? সো যখন একসাথে কাজ করে তখন ভার্বটা আমি সিঙ্গুলার নিব, আর আলাদা হয়ে গেলে, আলাদা হইলে সেটা বলাই থাকবে সবাই আলাদা কাজ করেছে। আচ্ছা, আলাদা কিভাবে হলো সেটা কিন্তু আমি এখানে বলেছি, উদাহরণটা পড়ো। The board was or divided in its their opinion, কি বলতেছে, বোর্ড তাদের মতামতে বা ভিন্ন মত দিয়েছে, সবাই মতামতের দিকে সবাই কিন্তু আলাদা হয়ে গেছে, একসাথে কাজ করে নাই। এইটা থেকেই তুমি বুঝবে যে আলাদা হয়ে গেছে। আর আলাদা হলে যে ডিভাইড কথাটা থাকে, এখানে দেখো ডিভাইড কথাটা আছে, বুঝছি, ডিভাইড কথাটা থাকে। সো ডিভাইড যেহেতু আছে তার মানে অবশ্যই আমার এখানে বোর্ড একসাথে কাজ করে নাই, আলাদা হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে। তো যদি আলাদা কাজ করে অবশ্যই তাহলে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু পরে যেটা বলেছে ইন্টারেস্টিংলি দেখো যে বাট ফাইনালি ইট দে হ্যাজ হ্যাভ রিচড এ ডিসিশন, কিন্তু ফাইনালি কিন্তু আবার তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে, তার মানে তখন কিন্তু আবার সিঙ্গুলার হয়ে গেছে। সো ইট হ্যাজ রিচড আ ডিসিশন, সবাই ফাইনালি একটা সিদ্ধান্তে পৌঁছেছে, তার মানে পরে আমি সিঙ্গুলার নিব সাবজেক্ট ইট, এবং ভার্বটাও কি নিব, ইট নিব। ঠিক আছে? আর 2 নম্বর উদাহরণটা দেখো, the committee has have appended to a note to its their report। এখানে কমিটি কিন্তু আমরা মার্ক করেছিলাম, কমিটি মোস্ট ইম্পর্টেন্ট কাউন্ট কালেক্টিভ নাম, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। সো কমিটি এখানে কিন্তু একসাথে কাজ করছে, আলাদা হওয়ার মতো কোনো সাইন আমরা পাই নাই যে তারা আলাদা হয়ে গেছে, এমন কোনো কথা বলা নাই। সো এটা একসাথে কাজ করছে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। সো the committee has appended a note, যে কমিটি একটা নোট অ্যাপেন্ড করেছে টু ইটস রিপোর্ট, যেহেতু সিঙ্গুলার আছে কমিটি এখানে আমার, তাহলে প্রোনাউনটা আমি সিঙ্গুলার নিব, ইটস নিব। ওকে, রুল 2 কি আমরা সবাই বুঝেছি? যদি রুল 2টা বুঝে থাকি তাহলে আমাকে সবাই একটু টেক্সট করে জানাও যে রুল 2টা আমরা ক্লিয়ারলি বুঝেছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারো, নো প্রবলেম, কুইকলি করো। রুল 2টা আমরা বুঝেছি কি না? আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি ইংরেজি গ্রামার কতটা বেসিক ভালো আছে, কতটা সাবজেক্ট ভার্ব চিনতে পারো, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। এবং আজকের ক্লাস থেকে অনেক কোশ্চেন আসে আমাদের পরীক্ষাতে। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝেছে, মাশাআল্লাহ, গ্রেট, সবাই বুঝেছে, নাইস। ওকে ভাইয়া, সবাই আমরা বুঝেছি। ওকে, রুল 2টা আরেকবার। আচ্ছা আচ্ছা, আমরা বুঝেছি ম্যাক্সিমামই। এখন দেখো এখানে আমরা কি বলেছি, আরেকবার আমি এটা রিপিট করি। কালেক্টিভ নাউন যদি গ্রুপ হিসেবে কাজ করে, গ্রুপ মানে কি, অর্থাৎ সবাই একসাথে কাজ করতেছে। এখানে আমরা কালেক্টিভ নাউনটা তো আগে আমার চিনতে হবে যে কমিটি, একটা কমিটিতে কি একজন মানুষ থাকে নাকি ধরো অনেকগুলো মানুষ নিয়ে একটা কমিটি হয়? অবশ্যই অনেকগুলো মানুষ নিয়ে। টিম, একজন টিমে কি একজন খেলোয়াড় থাকে? যেমন ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে। এখন ধরো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন সাকিব আল হাসান একটা কথা বললো অধিনায়ক হিসেবে, বাকি মেম্বার এটা মানলো না, তাহলে কি সবাই আলাদা আলাদা কাজ করতেছে না? তখন কিন্তু এই টিমটা প্লুরাল হয়ে যায় এবং ভার্বটাও প্লুরাল হয়। বাট আবার টিমের সবাই যদি অধিনায়কের কথাই শুনে তাহলে কিন্তু অধিনায়কের কথাটা একটা কথাই সবাই শুনতেছে, তখন কিন্তু এটা সিঙ্গুলার হয় এবং ভার্বটাও সিঙ্গুলার হয়। বুঝছো এবার কথাটা? তখন আমি ভার্বটাও সিঙ্গুলার নিব যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। আবার যদি আলাদা হয়ে যায় তখন ডিভাইডেড কথাটা থাকবে, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাভ বিন ডিভাইডেড, যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়া মানে টিমটা এখানে প্লুরাল। সো আমার হ্যাভ বিন ডিভাইডেড নিতে হবে, যে বাংলাদেশ ক্রিকেট টিম, যেমন আমি যদি বলি যে বাংলাদেশ যে বিডি ক্রিকেট টিম তো হ্যাজ অর হ্যাভ বিন ডিভাইডেড, তারা কি আলাদা হয়ে গেল। সো ডিভাইড কথাটা থাকলে আলাদা হয়ে যাওয়া বোঝায়, তখন কিন্তু এই ক্রিকেট টিম আর একসাথে কাজ করবে না। দ্যাট ইজ ওয়াই আমার তখন কি করতে হবে, বিডি ক্রিকেট টিমটাকে প্লুরাল ধরতে হবে, অর্থাৎ এই টিমটা একসাথে কাজ করতেছে না, আলাদা কাজ করতেছে, সো হ্যাভ নিতে হবে। বুঝছি? বাট আমি যদি আবার বলি যে ক্রিকেট টিম আলাদা হয় নাই, তার একটা সিদ্ধান্ত দিয়েছে সবাই, তখন এমন হবে যে বিডি ক্রিকেট টিম হ্যাজ হ্যাভ, ধরো আমি তখন অন্যভাবে কথাটা বলবো, তখন এই বিনটা আমি আনবো না, ডিভাইডেড কথাটা আনবো না, অন্যভাবে বলবো যে বিডি ক্রিকেট টিম হ্যাজ হ্যাভ গিভেন আর ডিসিশন। ধরো তারা কি পাকিস্তানে খেলতে যাবে কিনা বাংলাদেশ ক্রিকেট টিমটা, এখন সবাই মিলে একটা সিদ্ধান্ত দিল যে যাবো না খেলতে আমরা, তার মানে তখন সবাই একটা সিদ্ধান্ত দিচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি কাজ করে নাই, সবাই একসাথে কাজ করেছে, গ্রুপ ওয়াইজ কাজ করেছে। তখন আমি কি বলছি, বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গিভেন এ ডিসিশন, যে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে। এখানে কিন্তু আমি হ্যাভ বলতে পারবো না, কারণ কি সবাই একটা সিদ্ধান্ত দিয়েছে, ডিভাইড তো হয়নি। ওকে,
সো এটা হচ্ছে আমার কালেক্টিভ নাউন যদি গ্রুপ হিসেবে কাজ করে তাহলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু মেম্বাররা যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে কি হবে, ভার্বটা প্লুরাল হবে। সো আশা করি এবার সবাই বুঝেছি। ওকে, আচ্ছা, রুল 3। রুল 3, এখানে কিছু ফ্রেজ আছে, এগুলো একটু মন দিয়ে পড়ো। ফ্লক অফ বার্ডস, ফ্লক অফ শিপ, এরপর স্কুল অফ ফিশ অথবা স্কুল অফ ফিশেস, হার্ড অফ ক্যাটেল, এরপর প্রাইড অফ লায়ন্স, পেক অফ ডগস, ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স। এই যে কথাগুলো, ফ্রেজগুলা, এই ফ্রেজগুলোর পরে ভার্ব সবসময় কি বসে, সিঙ্গুলার বসে। এই ফ্রেজগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। এখন এগুলোর মানে কি সেটা যদি আমি বলি, ফ্লক অফ বার্ডস মানে কি, পাখিদের দল, পাখির দল। এখন পাখিদের দল, দল আমি যখন বলতেছি তখন কিন্তু একটা দলকে আমি মিন করতেছি। এরপর স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক, ঠিক আছে, মাছের একটা, ধরো পুকুরে বা নদীতে অনেকগুলো মাছের ঝাঁক থাকতে পারে, তো মাছের ঝাঁক কিন্তু আমি একটাই বলতেছি যে এখানে দুইটা মাছের ঝাঁক আছে, এখানে একটা মাছের ঝাঁক আছে, আবার ওইদিকে ধরো একটা মাছের ঝাঁক আমি দেখলাম। তো স্কুল অফ ফিশ মানে কি, মাছের ঝাঁক। তারপরে হার্ড অফ ক্যাটেল, গৃহপালিত পশুর দল, প্রাইড অফ লায়ন্স, সিংহের দল, পেক অফ ডগস, কুকুরের দল, পেক অফ ডগস বললাম, ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, ফুল, ফুলের এটাকে কি বলবো আমরা, যে ফুলের তোড়া যদি বলি, অথবা ফুলের একসাথে অনেকগুলো স্তূপ যদি থাকে, তো এগুলা সবই কি, এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, কারণ কি এগুলা একটা দল বা একটা ঝাঁককে মিন করে, তাই ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সো আমাদের এখান থেকে যেটা মাথায় রাখতে হবে, পরীক্ষাতে যেগুলো আসে, প্রথমটা ফ্লক অফ বার্ডস অফ ফ্লক অফ শিপ, স্কুল অফ ফিশ ও স্কুল অফ ফিশেস, আর হার্ড অফ ক্যাটেল, ঠিক আছে, হার্ড অফ ক্যাটেল, এই জিনিসটা আমার কি মাথায় রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে বেশি আসে। ওকে, ওকে, সো আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাম্পল দেখব। The flock of birds is circling overhead. দেখো, the flock of birds is circling, এখানে আমি is দিয়েছি কেন, সাব ভার্বের জায়গায়, কারণ শুরু হয়েছে কি the flock, এই ফ্লকটা আমি পড়েছি না, যে এখানে flock of birds or flock of sheep, এটা থাকলে আমি ভার্বটা সিঙ্গুলার দিব। এরপর দেখো the herd of cattle, herd of cattle, এখানে একটা কথা আমি বলে রাখি তোমাদের, যে শুধু ক্যাটেল যদি থাকে, শুধু ক্যাটেল, ওকে, the herd না থেকে যদি এমন থাকতো, ধরো the cattle, ওকে, the cattle কিন্তু প্লুরাল, এটা প্লুরাল, the cattle প্লুরাল, কিন্তু the herd of cattle, the herd of cattle, এটা কিন্তু আমার সিঙ্গুলার, বুঝছি কথাটা, এটা কিন্তু আমার সিঙ্গুলার, the cattle প্লুরাল, কিন্তু যদি herd of cattle বলি সেটা কিন্তু আমার সিঙ্গুলার হবে। ওকে, the cattle প্লুরাল, তো এরপরে কি হবে ভার্বটা, যেমন the cattle are in the field, বললাম the cattle are in the field, ওকে, সেখানে the cattle কথাটা প্লুরাল, এরপরে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু the herd of cattle যদি বলি তখন কিন্তু আমার কি হবে, এই সেন্টেন্সে যদি আমি এভাবে লিখি, the herd of cattle is in the field, is in the field, বুঝছি কথাটা। সো the cattle এটা সিঙ্গুলার, কিন্তু যদি the cattle এটা প্লুরাল, কিন্তু যদি herd of cattle বলি তাহলে কিন্তু এটা সিঙ্গুলার মিন করবে এবং ভার্বটা আমার কি হবে, সিঙ্গুলারই হবে, ঠিক আছে। সো ক্যাটেলের বিষয়টা কেন বললাম, কারণ হচ্ছে আমার এই ক্যাটেলটা আমরা প্লুরাল হিসেবে ইউজ করি সবসময়, যেহেতু প্লুরাল হিসেবে ইউজ করি তার মানে এটার ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে যখন আমি দা হার্ড অফ ক্যাটেলটা দেখবো। দা হার্ড অফ ক্যাটেলটা কিন্তু আমার প্লুরাল, ওকে, দা হার্ড অফ ক্যাটেলটা কিন্তু সিঙ্গুলার, বাট শুধু ক্যাটেলটা কিন্তু আমার প্লুরাল, বুঝছি কথাটা। সো দা ক্যাটেল, শুধু দা ক্যাটেল প্লুরাল, আর দি হার্ড অফ ক্যাটেল এটা কিন্তু আমার সিঙ্গুলার, ওকে। আচ্ছা, এরপর দেখো এই স্কুল অফ ফিশেস, এই স্কুল অফ ফিশেস, সো স্কুল অফ ফিশেস মানে কি, মাছের ঝাঁক, এখানে ফিশ দিয়েছে, আমি ফিশেসও দিতে পারতাম, সমস্যা নেই, মাছের ঝাঁক বা মাছদের ঝাঁক একই কথা। তো এরপরে ভার্বটা সিঙ্গুলারই হবে, ঠিক আছে। এখানে মিনিং গুলো আবার আমি বলে দিচ্ছি, দেখো ফ্লক অফ বার্ডস বা ফ্লক অফ শিপ মানে কি, ভেড়ার দল বা পাখিদের দল, মানে এখানে সবগুলো দল হিসেবে মিনিং দেয়, বুঝছি কথাটা। স্কুল অফ ফিশ, ফিশেস মাছের ঝাঁক, এবার হার্ড অফ ক্যাটেল গৃহপালিত পশুর দল, প্রাইড অফ লায়ন্স সিংহের দল, পেক অফ ডগস কুকুরদের দল, ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, যে ধরো আমরা ফুলের তোড়া বলতে পারি ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, অথবা অনেক ফুল একসাথে থাকলে সেগুলোকে আমরা ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স বলি, এবং ভার্বগুলো এরপরে সিঙ্গুলার হবে। আশা করি আমরা সবাই রুল 3টা বুঝতে পেরেছি। বাট ক্যাটেলের ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল, আমি কিন্তু এটা লিখে দিয়েছি, তোমরা
নোটও করে নিতে পারো, যারা তুলেছো হয়তো বিষয়টা তারা ক্লিয়ার হবে কনসেপ্টটা। দ্য ক্যাটেল প্লুরাল, দি হার্ড অফ ক্যাটেল এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? সো যেটা প্লুরাল সেটা পরে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার পরে সিঙ্গুলার ভার্ব। ওকে, এরপর রুল 4, রুল 4, রুল 4 আর রুল 5 এই দুইটা স্টার মার্ক দাও, খুব ইম্পর্টেন্ট রুল পরীক্ষার জন্য। রুল 4 এবং রুল 5 স্টার মার্ক দাও। রুল 4 এ কি বলেছে দেখো, দুটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব হবে প্লুরাল। এটা আমরা নরমালি জানি যে এন্ড হচ্ছে কি দুটা সাবজেক্টকে যুক্ত করে বা দুটা সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে যুক্ত করে। এখন এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি আলাদা আলাদা হয়, যেমন আমি যদি ধরো বললি যে রহিম এন্ড করিম, ঠিক আছে, তাহলে কিন্তু দুটো আলাদা সাবজেক্ট, তাহলে ভার্ব হবে প্লুরাল। কিন্তু পরে কি বলেছে কথাটা দেখো, কিন্তু এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট দুটি যদি একটি ইন্টিগ্রেটেড আইডিয়া প্রকাশ করে কিংবা সেম পার্সোনাল থিংকে রেফার করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ দুটো সাবজেক্ট যদি একজন ব্যক্তিকেই বোঝায়, এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যদি একজন ব্যক্তিকেই বোঝায় অথবা একটা বস্তুকে মিন করে, তখন কিন্তু আমি ভার্ব সিঙ্গুলার দিব। বুঝছি কথাটা? এইখানে উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ থেকে বোঝার ট্রাই করব। এখানে দেখো প্রথম উদাহরণটা দেখো, টু প্রমিস টু ডু সামথিং এন্ড দে নট টু ডু। যাদের কাছে শীট আছে হার্ড কপি তার মার্ক করে নাও, এখানে এন্ড এর আগে টু প্রমিস টু ডু সামথিং এটা আন্ডারলাইন করো, কারণ এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, কোনো কিছু করার প্রমিস করা। এন্ড এর পরে আরেকটা সাবজেক্ট আছে এন্ড দে নট টু ডু, এবং পরে সেটা না করা। তাহলে কি কোনো কিছু করার প্রমিস আমি প্রথমে করলাম এবং পরে ওইটা যদি আমি না করি তাহলে কি একটা আইডিয়াকে আমি বুঝাচ্ছি না, একটা বস্তুকে কিন্তু বুঝাচ্ছি। তার মানে আমি ভার্ব পরে কি দিব, সিঙ্গুলার দিব। সো এখানে কি হবে, ইজ হবে, ইজ। টু প্রমিস টু ডু সামথিং কোনো কিছু করার প্রমিস করা, এন্ড দে নট টু ডু এবং পরে সেটা না করা, ইজ ডিসঅনেস্ট যে এটা কি অসৎ কাজ এবং এটা ভালো না। সো এটা কিন্তু দেখো এন্ড দ্বারা দুইটা সিঙ্গুলার হয়েছে, টু ফলো আপ আফটার প্রমিসিং এবং প্রমিস করার পরে ফলো না করা। তো দেখো দুইটা কাজ কিন্তু আলাদা, এখানে এটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। ধরো আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি যে তোমার এই কাজটা আমি করে দিব, তাহলে এইটা একটা কাজ। আবার আমি কাউকে প্রমিস করেছি যে আজ বিকালে তোমার সাথে আমার দেখা হবে, আমি প্রমিস করেছি, তাহলে দুটো কিন্তু আলাদা। সো একটা আইডিয়াকে প্রকাশ করতেছেন না, আলাদা আইডিয়াকে প্রকাশ করতেছে। দ্যাট ইজ ওয়াই ভার্বটাও কি হবে আমার এখানে প্লুরাল হবে। এই যে আর এক্সট্রিমলি ব্যাড। সো নট টু ওয়ার্ক আফটার টেকিং মানি টাকা নেওয়ার পরে কাজ না করা, এন্ড নট টু ফলো আপ আফটার প্রমিসিং এবং প্রমিস করার পরে ফলো না করা, দুইটা কাজ ভিন্ন। দ্যাট ইজ ওয়াই ভার্বটাও আমার কি হবে প্লুরাল হবে। সো আর এক্সট্রিমলি ব্যাড। গ্রেট। এবার আমরা প্রথম দুটো উদাহরণ দেখলাম বস্তুর ক্ষেত্রে আলাদা এবং এক, আর 2, 3, 4 এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যে কিভাবে আমরা দুটো ব্যক্তিকে আলাদা আলাদা বসাই আবার একজন ব্যক্তিকে বুঝাই এন্ড দ্বারা যুক্ত করে, এটা দেখবো। প্রথম 3 নাম্বার উদাহরণটা দেখো, দি হেডমাস্টার এন্ড হেড অফ দি কমিটি। দ্য হেডমাস্টার এন্ড হেড অফ দি কমিটি, এখানে এন্ড এর আগে দেখো হেডমাস্টার আছে, দা হেডমাস্টার, আর এন্ড এর পরে আছে হেড অফ দি কমিটি। ওকে, আর 4 নাম্বার উদাহরণে আসো, আমি 3 এখনো কমপ্লিট করি নাই, 4 এ আসো। 4 এ কি আছে দেখো, দ্য ম্যানেজার এন্ড দি চিফ সিলেক্টর ইজ আর রেসপন্সিবল। এখানে দ্য ম্যানেজার এন্ড দি চিফ সিলেক্টর, এখানে দেখো এন্ড এর আগে ম্যানেজারের আগেও দি আছে, হ্যাঁ, এন্ড এর আগে যে ম্যানেজার তার আগে দা আছে, আবার এন্ড এর পরে চিফ সিলেক্টর তারপর আগেও একটা দা আছে। তার মানে কি যখন দুইটা দি থাকবে, এন্ড এর আগেও একটা দা থাকবে এবং এন্ড এর পরে একটা দা থাকবে, তখন সাবজেক্ট দুটো আলাদা হয়। মনে রাখবা ভালো করে, এন্ড এর আগে যখন দা থাকতেছে পরেও দা যুক্ত সাবজেক্ট থাকতেছে তখন এটা প্লুরাল হয়ে যাবে, তখন ভার্বটা হবে প্লুরাল। এই যে এখানে কি হবে আর, যে দ্য ম্যানেজার এন্ড দি চিফ সিলেক্টর আর রেসপন্সিবল ফর দ্যাট, যে ম্যানেজার এবং যে তোমার কি ছিল চিফ সিলেক্টর ছিল, যে প্রধান নির্বাহী ছিল বা প্রধান নির্বাচক ছিল, সে তারাই কি রেসপন্সিবল ফর দ্যাট, ওইটার জন্য তারা দায়ী। বাট 3 নাম্বার উদাহরণ দেখো, দ্য হেডমাস্টার এন্ড হেড অফ দি কমিটি, আমি কিন্তু প্রথমে দা ইউজ করেছি হেডমাস্টার আগে, কিন্তু এন্ড এর পরে কিন্তু আমি দাটা দেইনি। এন্ড এর আগে দা না দেওয়ার কারণে কিন্তু আমি একজন ব্যক্তিকেই বুঝাই। বুঝছি কথাটা? সো সেন্টেন্সটা পড়ো আবার, দ্য হেডমাস্টার এন্ড হেড অফ দি কমিটি হ্যাজ ইয়েট টু কাম। এখানে মিনিংটা হয় কি দেখো, যে
হেডমাস্টার অর্থাৎ যে ব্যক্তি হেডমাস্টার সেই কিন্তু ওই কমিটির হেড। বুঝছি কথাটা? আমাদের এমন হয় না প্র্যাকটিক্যাল লাইফে যে ধরো স্কুলের হেডমাস্টার কোন একটা অনুষ্ঠানের কি প্রধান অতিথি, সো সে কিন্তু হেডমাস্টার এবং একই সাথে প্রধান অতিথি। তাহলে কিন্তু আমি সেই ব্যক্তিকে বুঝাই, অর্থাৎ যদি আমি এমন বুঝাই যে ব্যক্তি হেডমাস্টার হচ্ছে এবং ওই একই ব্যক্তি যদি কোন অনুষ্ঠানের প্রধান হচ্ছে বা কোনো কমিটির প্রধান হচ্ছে, যেমন এখানে হেড অফ দ্য কমিটি ছিল, কমিটির প্রধান, তখন আমি যেটা করি যে হেডের আগে আর আমি দা দিব না। প্রথম হেডমাস্টার আগে আমি দা দিব, বাট পরে কিন্তু আর দা দিব না, কারণ পরে যদি আমি দা দেই তাইলে আমার আলাদা সাবজেক্ট হয়ে যাবে, যেমন 4 এ হয়েছিল। ওকে, সো প্রথম 3 নম্বরের ভার্বটা কি হবে? দা হেডমাস্টার এন্ড দা হেড অফ দ্য কমিটি, একই ব্যক্তিকে বোঝাচ্ছি, তাই এখানে হবে হ্যাজ। আর পরে দ্য ম্যানেজার এন্ড দি চিফ সিলেক্টর, এখানে দুটার আগেই দা আছে, তাই ভার্বটা কি হবে? আর। ওকে, আচ্ছা, সো আমরা আশা করি এই এন্ড এর বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোমাদের মেসেজগুলো পড়ি। তোমরা এখানে কিছু মেসেজ দিয়েছো, এখানে কি লিখেছো ভাইয়া? এক্সাম্পল 1 নংটা শুনতে পাইনি। আচ্ছা, 1 নাম্বার উদাহরণটা আমি বলেছিলাম যে টু প্রমিস টু ডু সামথিং, কোনো কিছু করার প্রমিস করা, এন্ড দেন নট টু ডু, এবং পরে সেইটা না করা। তার মানে কি আমি একটা বিষয়কে বুঝাইতেছি যে আমি প্রথমে একটা জিনিস সের জন্য প্রমিস করলাম এবং পরে আমি যদি সেটা না করি, তাহলে কিন্তু একটা ইন্টিগ্রেটেড আইডিয়া এটা, অর্থাৎ একটা বস্তুকে আমি বুঝাচ্ছি, একটা কাজকেই বুঝাচ্ছি, তাই ভার্বটা সিঙ্গুলার হবে। এখন আমাদের রুলটা কি ছিল? এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে ভার্ব প্লুরাল, এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যদি একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। তো 1 নাম্বার উদাহরণে কি আলাদা একই ছিল, প্রথমে আমি প্রমিস করলাম, পরে সেটা আমি যদি না করি তাহলে একই জিনিসকেই আমি মিন করতেছি, তাই ভার্বটা আমার ইজ হয়েছিল প্রথম উদাহরণে। আর 2 নাম্বার উদাহরণে নট টু ওয়ার্ক আফটার টেকিং মানি, টাকা নেওয়ার পরে কাজ না করা, এন্ড নট টু ফলো আপ আফটার প্রমিসিং, এবং প্রমিস করার পরে ফলো না করা, দুটো কিন্তু আলাদা কাজ, তাই ভার্বটা প্লুরাল হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি 4 নাম্বার রুলটা। ওকে, রুল 5। আচ্ছা, সো রুল 5 এ টাইম, ডিসটেন্স, ওয়েট, লেন্থ এন্ড মানি, টাইম, ডিসটেন্স, ওয়েট, লেন্থ, মানি, এই 5টি কথা খুব ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো। আর আনকাউন্টেবল নাউন, এই কথাটাও আন্ডারলাইন করো। এটা কিন্তু আমরা নাউন এন্ড ডিটারমাইনার যখন পড়েছিলাম তখন কিন্তু এই রুলটা কভার করেছিলাম যে টাইম, ডিসটেন্স, ওয়েট, লেন্থ এন্ড মানি আর আনকাউন্টেবল নাউন, যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো কাউন্টেবল না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, টাইমের যে এককগুলো আছে, ভালো করে সবাই শুনি, টাইমের যে এককগুলো আছে, এখন টাইম সময়ের এককগুলো কি কি বলতো? সেকেন্ড, মিনিট, আওয়ার, তারপরে ডে, মান্থ, ইয়ার, সবগুলাই কি সময়ের একক। তারপর ডিসটেন্সের একক, দূরত্ব আমরা কিভাবে মেজার করি? মিটার বা কিলোমিটার দিয়ে, ঠিক আছে? লেন্থ এবং ডিসটেন্স মিটার, কিলোমিটার দিয়ে আমরা মাপি। তো কিলোমিটার ডিসটেন্সের একক এবং মিটারও ডিসটেন্সের একক, তো এগুলা কিন্তু আমরা এককগুলা কাউন্টেবল করতে পারি। ওকে, তারপর ওয়েটের একক কি? কেজি, এটা আমরা কাউন্টেবল করতে পারি। তারপর কি মানি, মানির একক, মানি মানে কি? অর্থ। মানি মানে কিন্তু টাকা না, মানি মানে হচ্ছে অর্থ বা মুদ্রা। দ্যাট ইজ ওয়াই মানিটা কাউন্টেবল না, কারণ মানির মধ্যে ইয়া থাকে, তোমার ডলার থাকে, ইয়েন থাকে, রুপি থাকে, একই সাথে সবকিছুই মানির মধ্যে থাকে। দ্যাট ইজ ওয়াই মানিটা কাউন্টেবল না, বাট মানির এককগুলা যেমন ডলার, রুপি, এগুলো কাউন্টেবল। তো যেহেতু টাইম, ডিসটেন্স, ওয়েট, লেন্থ, মানি এগুলো আনকাউন্টেবল, কিন্তু এগুলোর একক কাউন্টেবল। ওকে, এককগুলো কাউন্টেবল। একক কাউন্টেবল হলেও কি হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলারই রাখতে হবে আমাদের, কখনো আমরা ভার্বটা প্লুরাল করতে পারবো না। যেমন এখানে উদাহরণ তোমাদের দেওয়া আছে, সো উদাহরণটা দেখে বোঝার ট্রাই করো। দেখো 50 মাইলস, 50 মাইলস। আচ্ছা, 50 মাইলস, মাইলসটা কিসের একক বলো তো আমাকে সবাই? মাইলসটা হচ্ছে ডিসটেন্সের একক। তো মাইল তো কাউন্টেবল, মাইল কাউন্টেবল। যদি আমি উদাহরণটা এখানে লিখি, দেখো 50 মাইলস is আর এ লং ওয়ে। ওকে, যে 50 মাইল অনেক দূরত্বের জায়গা। এখন কথা হচ্ছে দেখো 50 মাইলস, এই মাইলসটা কিন্তু আমার ডিসটেন্স থেকে আসছে, ডিসটেন্স। এখন যদি মাইলসটা ডিসটেন্স থেকে আসছে, ডিসটেন্সটা তো কাউন্টেবল না, কিন্তু ডিসটেন্সের এককটা কাউন্টেবল। এখন একক কাউন্টেবল হতে পারে, এখানে 5 মাইলস হতে পারে, 50 মাইলস হতে পারে, নো প্রবলেম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এরপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার দিব, ইজ দিব, সবসময় ভার্বটা কি দিব? ইজ দিব, কারণ এই জিনিসটা সবসময় সিঙ্গুলারই হবে। একক প্লুরাল হলেও কোনো প্রবলেম নেই, বাট ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন আমি আবার ডলার দিয়ে উদাহরণ দিতে পারি, যেমন
আমি যদি বলি যে $20 $20 $20 ওকে ডলার কাউন্টেবল কারণ ডলার হচ্ছে মানির একক বাট ভার্বটা সিঙ্গুলার হবে যে $20 is not enough for me $20 is not enough for me যে $20 আমার জন্য এনাফ না তাহলে $20 ডলার প্লুরাল এখন সবাই যেটা ভুল করবে সেটা হচ্ছে যে ডলারস তো প্লুরাল এস আছে তো আমি এখানে আর দিয়ে দিব চোখ বুঝে এখানে আমার ভুল হয়ে যাবে ঠিক আছে সো বি কেয়ারফুল এখানে যে সব কথা বলছে পাঁচটি কথা টাইম ডিসটেন্স ওয়েট লেন্থ মানি এগুলো সব সময় আনকাউন্টেবল হবে সো $20 এর ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে ওকে তো এখানে উদাহরণ দেওয়া আছে একটু সলভ করে ফেলো সবাই আচ্ছা আমাকে বলো তো এই তিনটা উদাহরণের অ্যানসার কি হবে সবাই একটু টেক্সট করে দাও সবাই ওকে টেক্সট করে দাও এক নাম্বার দিয়ে একের অ্যানসার কি দুই দিয়ে দুইয়ের অ্যানসার কি হবে ভার্ব লিখে জাস্ট আমাকে পাঠিয়ে দাও এখন কুইকলি একসাথে লিখো একটা চ্যাটেই লিখে দিবা 1 2 3 একই সাথে লিখবা রাইট অনেকে লিখেছে অ্যানসার থ্যাংক ইউ অল সবাই লিখেছি আমরা রাইট সবাই ঠিকটাই লিখেছি হ্যাঁ মান্থ সময়ের একক হ্যাঁ যে জানতে চাইছে মান্থটা সময়ের একক মান্থ ইয়ার ডে উইক সবই সময়ের একক ঠিক আছে তাহলে হ্যাঁ সবাই আমরা ইজটাই চুজ করেছি রাইট ডেফিনেটলি সবাই ঠিকটাই চুজ করেছি এখানে ইজ হবে সবগুলোতে অর্থাৎ আমার ভার্বটা সিঙ্গুলার হবে গ্রেট থ্যাংক ইউ অল আচ্ছা সো আমরা রুল 5টা বুঝে গিয়েছি আচ্ছা এরপর আমরা রুল 6টা দেখব রুল 6 এ দেখো এখানে রুল 6টা তোমরা একটু আগে একটা নোট করবা সবাই খাতায় ঠিক আছে সবাই খাতায় একটা নোট করবা সবাই লিখে ফেলো যে প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয় না সবাই লিখো তো কথাটা যে প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয় না প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয় না এই প্রিপজিশনাল ফ্রেজের সেন্টেন্সের সাবজেক্ট হয় না এখানে আরেকটা কথা অ্যাড করে নাও এই রুল 6 এ আছে প্রিপজিশনাল ফ্রেজ এবং ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট ওইটাও লিখে রাখো প্রিপজিশনাল ফ্রেজ এবং ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট ঠিক আছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট সো এই ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টে আমি পরে আসতেছি আগে প্রিপজিশনাল ফ্রেজটা আমি একটু এক্সপ্লেইন করব যে প্রিপজিশনাল ফ্রেজ কখনো কি হয় না সেন্টেন্সের সাবজেক্ট হয় না এখন প্রিপজিশনাল ফ্রেজ কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না তাহলে ব্যাপারটা কেমন আমি একটু দেখব দেখো একটা উদাহরণ দিব আমি এখানে one of the students has অথবা had past আমি দুইটা ভার্ব রেখেছি has or have past আচ্ছা আমাকে সবাই একটু টেক্সট করতে এখন যে এখানে আমি has দিব নাকি have দিব আমি এখন ধরো তোমাদের গ্রামারটা পড়াইনি একটু জাস্ট নরমাল যে আইডিয়া তোমার আছে সেন্স যে আমার এখানে আমি কি দিব পরীক্ষা এটা দেখলে একটু টেক্সট করে দাও সবাই এখানে has হবে নাকি have হবে জাস্ট অ্যানসারটা লিখো সবাই কি হবে আমি একটু দেখতে চাই যে তোমাদের আইডিয়াটা কতটুকু মানে স্ট্রং আছে আচ্ছা গ্রেট সবাই আমরা হ্যাশটা চুজ করেছি আবার অনেকে হ্যাভও দিয়েছি বাট হ্যাশটা দেওয়ার হ্যাশটা আমি বেশি দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে আমার এটা জানতে হবে দেখো ওকে থ্যাংক ইউ যারা লিখেছো থ্যাংক ইউ এখন দেখো আর লেখা লাগবে না দেখো আমার এখানে আমার ভার্বটা চুজ করার জন্য আমার সাবজেক্টটাকে আগে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টটাকে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস স্টুডেন্টদের মধ্যে একজন হ্যাজ পাসড একজন পাস করেছে এখানে কয়জন পাস করেছে একজন এখন এই একজনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই সিঙ্গুলার তাই ভার্বটা হ্যাজ দিব এখন যারা হ্যাভ দিয়েছে তারা যেটা করেছে তারা দেখাচ্ছে স্টুডেন্টস আছে এটা তো প্লুরাল স্টুডেন্টসটা তো প্লুরাল তার মানে আমি অবশ্যই এখানে কি চুজ করব হ্যাভটা চুজ করব বাট যারা স্টুডেন্টস দেখে ভার্ব চুজ করেছে তারা সবাই ভুল করেছে কেন ভুল করেছে এবার দেখো এই যে অফ দ্য স্টুডেন্টস অফ হচ্ছে আমার প্রিপজিশন আর প্রিপজিশনের পরে একটা অবজেক্ট যদি থাকে অর্থাৎ এই যে অফ প্লাস দি স্টুডেন্টস এই অফ প্লাস দ্য স্টুডেন্টস এইটুকু হচ্ছে আমার
প্রিপজিশনাল ফ্রেজ। তো প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না, তার মানে সাবজেক্ট হবে তার আগে যেটা থাকবে, যে ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টের একজন হ্যাজ ফার্স্ট, বুঝি কিনা সবাই যে এটা তো আমার সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে আগেরটা। সো এই জন্য ওয়ানটা দেখে আমি ভার্বটা চুজ করব। ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই আমি ভার্বটা কি নিব, হ্যাজ নিব। সবাই কি বুঝেছি কথাটা? এই রুলটা বুঝেছি যে প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হয় না কখনোই সেন্টেন্সের। আচ্ছা, সো আরেকটা কথা আমরা বলেছিলাম যে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, এটাও ভার্বের সাবজেক্ট হয় না। ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট এটাও ভার্বের সাবজেক্ট হয় না। তো এই ক্ষেত্রে ভার্বের সাবজেক্ট হয় কোনটা তাহলে? এখন আমি ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টটা একটু দেখব যে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট কোনগুলো। এই যে এখানে এই বক্সে এই সবগুলো হচ্ছে কি আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। তো যেটা মার্ক করতে হবে সেটা আমি বলি, অ্যালং উইথ, এটা মার্ক করো সবাই, অ্যালং উইথটা মার্ক করো, এটা পরীক্ষাতে থাকে। টুগেদার উইথ এটা মার্ক করো, এরপরে ইনক্লুডিং, এরপর অ্যাজ ওয়েল অ্যাজ, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা মার্ক করো। আর অ্যাকম্পানিড বাই লাস্ট ওয়ান, অ্যাকম্পানিড বাই এগুলো মার্ক করো। এগুলো হচ্ছে পরীক্ষাতে থাকে, বিশেষ করে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের যদি কোশ্চেন হয় তখন এইগুলো দিয়ে দেয়। এখন ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট আর প্রিপজিশনাল ফ্রেজ এগুলা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হয় না। ব্যাপারটা কেমন আমি প্রিপজিশনাল ফ্রেজটা কিন্তু বুঝছি, বাট ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের উদাহরণ এই যে এখান থেকে দেখবো। দেখো এটার জন্য আমরা কোনটা দেখতে পাই, 3 নম্বর উদাহরণটা আগে দেখতে পারি। দেখো রহিম as well as his friends are on the way to the concert। এখানে দেখো তো ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট কোনটা, এই যে as well as এর পরে যে সাবজেক্টটা আছে as well as his friends, এইটুকু হচ্ছে আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। ওকে, তাহলে আমরা কিন্তু এটা অনুযায়ী ভার্ব চুজ করব না, ভার্ব চুজ করব রহিমকে দেখে। সো রহিম কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই রহিম সিঙ্গুলার, তাই আমি ভার্বটা কি নিব, অবশ্যই ইজ নিব। ওকে, সেম ভাবে 4 নাম্বার, সাম এক্সাম্পলস ইনক্লুডিং দিস ওয়ান ইজ আর ইররিলেভেন্ট। এখানে দেখো সাম এক্সাম্পলস ইনক্লুডিং দিস ওয়ান, এই যে ইনক্লুডিং এটা কিন্তু আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। এখন এটা অনুযায়ী ভার্ব হবে, ভার্ব হবে তার আগে যেটা আছে সাম এক্সাম্পলস, এটা অনুযায়ী। সো সাম এক্সাম্পলস প্লুরাল, তাই ভার্বটা নিব আমি অবশ্যই প্লুরাল। আর এরপর দেখো 5 নাম্বার, দিস কোশ্চেন ইনক্লুডিং সাম আদার্স। সো ইনক্লুডিং সাম আদার্স এটা হচ্ছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, যেটার সাথে আমি মানে যে দিস কোশ্চেন ইনক্লুডিং সাম আদার্স, এই কোশ্চেনটা অন্যগুলোর সাথে আমি মিন করতেছি, বাট আমার মেইন সাবজেক্ট হচ্ছে দিস কোশ্চেন। এটা ইনক্লুডিং দিস ওয়ান ইনক্লুডিং সাম আদার্স এটা হচ্ছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, যেটা কখনো কি হয় না, সাবজেক্ট হয় না। সো সাবজেক্ট দিস কোশ্চেন, তো ভার্বটা হবে অবশ্যই ইজ হবে, কারণ দিস কোশ্চেন হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা, সো তোমাদের কিছু কোশ্চেন আসে, আমি একটু কোশ্চেনগুলো দেখি। আচ্ছা, ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের বাংলা কি ভাই আছে? ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের বাংলা হচ্ছে মানে দুটা সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্ট যার সাথে কাজ করে সেটা হচ্ছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। মানে এটার এক্স্যাক্টলি বাংলাটা ওইভাবে নাই, কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা অনেক সময় বলি না যে আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার যাব, বলি কিনা আমরা কথাটা? হ্যাঁ, আমরা আমার বন্ধুদের সাথে কক্সবাজার যাব। সো আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার যাব, এখানে কিন্তু আমি আমার কথা বলতেছি, বন্ধুদের সাথে যাব, তারা আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, তারা কিন্তু মেইন সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমি। বুঝছি কথাটা? সো ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট হচ্ছে ওই ফ্রেজটা যেটার সাথে আমি কাজ করি, অর্থাৎ ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট কখনোই সাবজেক্ট হয় না, সাবজেক্ট হবে তার আগে যে সাবজেক্ট থাকে সেটা। বুঝছি কথাটা? আচ্ছা আচ্ছা, আর প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হয় না কেন, সাবজেক্ট হবে কেন? প্রিপজিশনাল ফ্রেজের আগে যেটা থাকে আমি ওইটাই মিন করি, এই জন্যই ওইটা সাবজেক্ট হয়। যেমন আমরা এখানে দেখলাম না যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ পাসড, পাস করেছে কয়জন? আমি যদি বলি যে এই স্টুডেন্টের মধ্যে একজন পাস করেছে, তো আমি কি ওই স্টুডেন্টের কি বুঝাই নাকি ওই একজনকে বুঝাই? একজনকে বুঝাই, দ্যাট ইজ ওয়াই ওয়ান আর অফ দ্য স্টুডেন্টস এটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায় তখন। যে যখন আমি বলি স্টুডেন্টের মধ্যে একজন পাস করছে, তখন এটা হচ্ছে স্টুডেন্টের মধ্যে কথাটা, আর একজন সেই কথাটা আগে থাকে। বুঝছি কথাটা? সো তোমরা যেটা করবা রুল 6 এ লিখে ফেলো, এদের ক্ষেত্রে লিখো, নোট করো পাশে যে এদের ক্ষেত্রে সাবজেক্ট হবে প্রথমটা, এদের ক্ষেত্রে সাবজেক্ট হবে প্রথমটা, অর্থাৎ দুটো সাবজেক্ট থাকে, ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের পরে একটা থাকে
আগে একটা থাকে, আবার প্রিপজিশনাল ফ্রেজের পরে একটা থাকে, আগে একটা থাকে। তাহলে আমি অবশ্যই এদের ক্ষেত্রে প্রথমটাকে সাবজেক্ট নিব, এদের আগেরটাকে সাবজেক্ট নিব। ঠিক আছে, এদের আগেরটাকে সাবজেক্ট হিসেবে নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা 4 নাম্বারটা আবার বলেন। 4 নাম্বারটা সাম এক্সাম্পলস ইনক্লুডিং দিস ওয়ান। এই যে ইনক্লুডিং, এটা হচ্ছে আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। তো ইনক্লুডিং দিস ওয়ান, যে কিছু উদাহরণ এটা সহ ইজ অর আর ইররিলেভেন্ট। আমরা বলি না যে এটা সহ আরো অনেক উদাহরণ কি অপ্রাসঙ্গিক, এরকম অনেক কথা বলি না যে এটা সহ আরো অনেক উদাহরণ অপ্রাসঙ্গিক। তো এটা সহ আরো অনেক উদাহরণ, তো আরো অনেক উদাহরণ যেটা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দেখো সাম এক্সাম্পলস, আর এটা সহ ওটা হচ্ছে ইনক্লুডিং দিস ওয়ান, যেটা আমার কি সাবজেক্ট হয় না, এটা হচ্ছে কি আমার ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট হয়। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে প্রিপজিশনাল ফ্রেজ তো কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না, প্রিপজিশনাল ফ্রেজ তো কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হয় না। তাহলে এক্সেপশনটা কি? আচ্ছা, রুল 2 एग्जांपल 2 আবার বোঝাচ্ছি। তাহলে দেখো, একজন কোশ্চেন করছে, এটা আবার বোঝানোর জন্য। দ্য কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস ওয়াজ অর নট গুড। এখানে এটা তুমি মিনিং করলেও কিন্তু বুঝবা জিনিসটা, যে আমের কোয়ালিটি ভালো ছিল না। এখন আমি কি আমটাকে বুঝাচ্ছি নাকি কোয়ালিটিটাকে বুঝাচ্ছি বলতো? অবশ্যই কোয়ালিটিটাকে বুঝাচ্ছি। তার মানে দ্য কোয়ালিটি হচ্ছে আমার সাবজেক্ট, দ্য কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস, আর অফ দ্য ম্যাঙ্গোস এটা হচ্ছে আমার প্রিপজিশনাল ফ্রেজ। অফ দ্য ম্যাঙ্গোস এটা হচ্ছে আমার কি প্রিপজিশনাল ফ্রেজ। তো প্রিপজিশনাল ফ্রেজ তো সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় প্রথমটা, আগেরটা। তো দ্য কোয়ালিটি আমার সিঙ্গুলার, তাই ভার্বটা আমি কি নিব? অবশ্যই এখানে ওয়াজ নিব। বুঝতে পারছি? আর এক নাম্বারটা আমি এখানে এরকম একটা উদাহরণ দিয়েছি, এজন্য এটা সলভ করিনি, বাট এখানে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে এই যে অফ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে আমার কি প্রিপজিশনাল ফ্রেজ। তো এখানে কি বলছে যে স্টুডেন্টের মধ্যে একজন 90 এর বেশি পেয়েছে। তাহলে একজন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, সেই একজনটা হচ্ছে যে ওয়ান। আর অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টদের মধ্যে একজন। তো অফ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে আমার কি প্রিপজিশনাল ফ্রেজ, এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হবে তার আগেরটা। আমি এইজন্যই বলেছি যে প্রথমটা আমি সাবজেক্ট হিসেবে নিব। ওকে, ওয়ানটা সাবজেক্ট, তাই এটা সিঙ্গুলার, তাই আমি হ্যাজ নিব। এখানে হ্যাজ গট মোর দ্যান 90। ওকে, সো বুঝতে পেরেছি আমাদের যেটা কাজ এখানে, প্রিপজিশনাল ফ্রেজটা তো আমার চিনতে হবে। প্রিপজিশনাল ফ্রেজের গঠন কি বলতো? প্রিপজিশন প্লাস অবজেক্ট, প্রিপজিশন প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার প্রিপজিশনাল ফ্রেজের গঠন। যে প্রিপজিশনের পরে যদি একটা অবজেক্ট থাকে, তখন প্রিপজিশন এবং সেই অবজেক্টটা মিলে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়, যেটা কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হয় না। তো আমাদের এক্সেপশন আছে এই কথাটার, প্রিপজিশনাল ফ্রেজে সেন্টেন্সের সাবজেক্ট হয় না, এটা সত্যি কথা। বাট 3টা ক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারে, 3টা ক্ষেত্রে। সেই 3টা ক্ষেত্র আমরা একটু লিখে নিব এখন, ঠিক আছে? সবাই একটু নোট করবা। 3টা ক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয়, লিখে ফেলো। 3টা ক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয়। 3টা ক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয়। এই কথাটা যদি লিখে থাকি এখন 3টা ক্ষেত্র লিখে ফেলো সবাই। লিখো নাম্বার 1, একটা হচ্ছে তোমার প্লুরাল ডিটারমাইনার, প্লুরাল ডিটারমাইনার। 2 নাম্বার হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন। 3 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ। ঠিক আছে, এই 3টা কথা। তো তোমাদের যেটা লিখতে হবে, এই 3টা কথা লিখো আগে, প্লুরাল ডিটারমাইনার, ফ্র্যাকশন, পার্সেন্টেজ। এখন প্লুরাল ডিটারমাইনার কি সেটা একটু বলে দেই। আমরা তো ডিটারমাইনার শিখেছিলাম নাউনের ক্লাসে, নাউন এবং ডিটারমাইনারে। তখন আমরা দেখছিলাম যেগুলা প্লুরাল নাউনের আগে বসে, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, সেটাই কি আমার প্লুরাল ডিটারমাইনার। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কোনটা কোনটা বসে, বা কোন ডিটারমাইনার গুলো বসে? যেমন আমরা যদি বলি মেনি, হ্যাঁ, অল, সাম, ঠিক আছে, তারপরে নান, নান, হ্যাঁ, এই কয়েকটা তুমি একটু লিখে নাও। মেনি, অল, সাম, নান। তারপরে মোস্ট হতে পারে, মোস্ট, ঠিক আছে, মোস্ট। এগুলো হচ্ছে আমার কি প্লুরাল ডিটারমাইনার। এবার ফ্র্যাকশন, ফ্র্যাকশন হচ্ছে কি ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ। তো ভগ্নাংশ হচ্ছে কি, যেমন যদি এমন থাকে 2/3, ওকে, 2/3 অর্থাৎ 2/3, এটা হচ্ছে আমার ভগ্নাংশ। আর পার্সেন্টেজ যেমন 70% or 80%, ওকে, যদি পার্সেন্টেজ থাকে তো এইভাবে থাকবে 70%, 80%। আর ফ্র্যাকশন থাকলে
2/3 এভাবে থাকবে। আর যদি প্লুরাল ডিটারমাইনার তখন মেনি, অল, সাম, নান, মোস্ট এভাবে থাকবে। এখন কথা হচ্ছে আমি যদি প্লুরাল ডিটারমাইনার চিনি, ফ্র্যাকশন চিনি, পার্সেন্টেজ চিনি, তাহলে প্রিপজিশনাল ফ্রেজের এক্সেপশনটা এটা বুঝতে পারবো। প্রিপজিশনাল ফ্রেজ কখন সেন্টেন্সের সাবজেক্ট হয়, যখন, ভালো করে শুনি, এখন কথাটা তোমরা নোট করো খাতায়, যে লিখো যে প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে, প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে, প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে এরা থাকলে, এই যে তিনটা এরা থাকলে, লিখো এরা থাকলে, প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে এরা থাকলে ভার্ব হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে, ভার্ব হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। কথাটা কি? প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে প্লুরাল ডিটারমাইনার, ফ্র্যাকশন, পার্সেন্টেজ থাকলে ভার্ব হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। কথাটা আমি আবার বলি, প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে এরা থাকলে, এরা মানে কি? প্লুরাল ডিটারমাইনার, ফ্র্যাকশন, পার্সেন্টেজ থাকলে ভার্ব হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। ওকে, ভার্ব হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। তাহলে এবার যদি আমি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। আমরা এটা কি লিখছি সবাই কি লিখতে পেরেছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা এবং আমাদের এটা নোট থাকতে হবে খাতায়, ঠিক আছে? কারণ এই কথাটা কিন্তু এইভাবে বলা নেই, যেভাবে বলা আছে তোমরা বুঝবা না, ঠিক আছে? সো আচ্ছা, নো কি হবে? নো বলতে, নোটা তো একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, কোশ্চেনটা ক্লিয়ার করে লিখো, তাহলে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে এখন আমি যদি উদাহরণে যাই, দেখো আমি যদি বলি, এই উদাহরণটা দেখো, আগে প্রথমে ওই উদাহরণটা দিব। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ পাসড, আমি কিন্তু এখানে হ্যাজ দিয়েছিলাম কারণ এখানে আমার সাবজেক্ট ছিল ওয়ানটা, আর এই যে প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু আমার এটা, এই যে প্রিপজিশনাল ফ্রেজ এটা কিন্তু আমার সাবজেক্ট তখন হয়নি। কিন্তু তিনটা ক্ষেত্রে ব্যতিক্রম হয় যখন প্রিপজিশনাল ফ্রেজটা সাবজেক্ট হয়। যদি প্রিপজিশনাল ফ্রেজের আগে যে অফ দ্য স্টুডেন্টস, এটা প্রিপজিশনাল ফ্রেজ, এটার আগে যদি আমি ফ্র্যাকশন ইউজ করি, পার্সেন্টেজ ইউজ করি বা প্লুরাল ডিটারমাইনার ইউজ করি, তখন আমি এটা দেখে ভার্ব দিব। এবার সেই উদাহরণটা দেখো, আমি দেখেন ওয়ান না বলে বলি, ধরো all of the students has অথবা had passed, all of the students has or had passed। এখন দেখো এই অফ দ্য স্টুডেন্টস, এটা কিন্তু এখনো সেম প্রিপজিশনাল ফ্রেজই আমার, এখানেও এটা প্রিপজিশনাল ফ্রেজ ছিল, এখানেও তাই। এখন কথা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে কিন্তু আমি এবার একটা এই ওয়ান না দিয়ে অন্য একটা ডিটারমাইনার ইউজ করেছি, যেটা হচ্ছে অল, এবং সেটা হচ্ছে আমার প্লুরাল ডিটারমাইনার। তার মানে দেখো এক্সেপশনে আমরা পৌঁছে গিয়েছি, যে যদি প্রিপজিশনাল ফ্রেজের আগে আমার ডিটারমাইনার থাকে, প্লুরাল ডিটারমাইনার, তাহলে আমার ভার্বটা হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। এখন এই সেন্টেন্সে তাহলে ভার্ব কি হবে? অল অফ দ্য স্টুডেন্টস কি প্লুরাল, তাহলে আমি এখানে কি দিব? হ্যাভ দিব। বুঝছি কথাটা? অল অফ দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্টদের সবাই পাস করেছে, তার মানে অলটা কাকে মিন করতেছে বা কাকে মডিফাই করতেছে? স্টুডেন্টসটাকে মডিফাই করতেছে। বুঝছি কথাটা? আর উপরে উদাহরণে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু স্টুডেন্টদের সবাইকে মডিফাই করে নাই, স্টুডেন্টদের মধ্যে একজনকে মডিফাই করছে, তার মানে আমি ওই জন্য ভার্বটা সিঙ্গুলার নিয়েছিলাম। সো প্লুরাল ডিটারমাইনার থাকলে ভার্বটা প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে হবে। এবং আরো দুইটা কথা তাহলে আমাদের এখানে রয়ে গেছে, একটা হচ্ছে ফ্র্যাকশন, পার্সেন্টেজ। ধরো আমি এখানে অল না দিয়ে যদি আমি বলি ফ্র্যাকশন দিই, ওকে, যে 2/3 অফ দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্টের 2/3 পাস করেছে, 2/3 তাও কিন্তু স্টুডেন্টস দেখে এখন আমি ভার্বটা দিব, কারণ এখানে কি আছে? ফ্র্যাকশন আছে, তাই ভার্বটা হবে প্রিপজিশনাল ফ্রেজ অনুসারে। সো প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে আমি স্টুডেন্টস এখানে প্লুরাল, তাই আমি হ্যাভটা দিব। আবার আমি 2/3 না বলে যদি ধরো পার্সেন্টেজ বলি, 70% অফ দ্য স্টুডেন্টস হ্যাজ হ্যাড পাস, তাহলে কি দিব? অবশ্যই হ্যাভটা দিব, কারণ 70% কিসের 70%? এই স্টুডেন্টদের 70%। বুঝছি কথাটা?
সো এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে যে ভার্বটা বসে, এটার ব্যতিক্রম তিনটা কথা। আশা করি আমরা সবাই বুঝে গিয়েছি, ঠিক আছে? আবার যদি আমি নাম দিয়ে দিই, নামটাও কিন্তু আমার প্লুরাল ডিটারমাইনার ছিল। ওকে, ধরো নাম অফ দ্য স্টুডেন্টস, নাম অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অর হ্যাভ পাস্ট, নাম অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অর হ্যাভ পাস্ট। সো এই নামটা কাকে বোঝাচ্ছে? এই স্টুডেন্টদের সবাইকে মিন করতেছে। বুঝছি কথাটা? যে স্টুডেন্টের কেউই পাস করে নাই, তো কেউই যদি পাস না করে তার মানে কি সবাইকে মিন করতেছে। দ্যাট ইজ হোয়াই এই অফ দ্য স্টুডেন্টস প্লুরাল। সো আমি প্রিপোজিশনাল ফ্রেজ অফ দ্য স্টুডেন্টস এটা দেখে আমি ভার্বটা নিব, বুঝছি? হ্যাভ নিব। ক্লিয়ার সবাই? আমরা কি এক্সেপশনটা বুঝছি কিনা যে কখন প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে ভার্বটা হয়? আমরা সবাই একটু চ্যাটে লিখে দাও তো আমাকে, সবাই বুঝছি কিনা এখানে, নাকি কারো কোনো কোশ্চেন আছে প্রিপোজিশনাল ফ্রেজের বিষয়টা বুঝছি কিনা সবাই একটু আমাকে জানাতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, গ্রেট, সবাই বুঝেছে, গ্রেট, নাইস, ওকে। তাহলে আবার এবারে হচ্ছে আমাদের যে এক্সাম্পল গুলো এখানে আছে আমরা একটু সলভ করার ট্রাই করবো। এই যে এখানে দেখো, এবার তোমরা এগুলো নিজেরাই পারবা। একটু দেখো এখানে প্রথম উদাহরণটা দেখো। আচ্ছা, এটা তো আমরা সলভ করেছি। নিচে নিচে নিচের উদাহরণের কথা আমি বলতেছি। এই যে এখানে এখানে যে তিনটা উদাহরণ আছে, দেখো বুঝো কিনা। 3/4 of the project, 3/4 of the project have been completed, আর 80% of the students has have passed the exam. সো প্রথম উদাহরণে 3/4 of the project, এখানে দেখো 3/4 ফ্র্যাকশন আছে, তার মানে আমি অবশ্যই কি করব? প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী ভার্ব দিব। তাহলে অফ দা প্রজেক্ট আছে, সো অফ দা প্রজেক্ট, প্রজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে হ্যাজ। দুই নাম্বার 80% অফ দি স্টুডেন্টস, 80% পার্সেন্টেজ আছে, তার মানে এবার আমি দেখব প্রিপোজিশনাল ফ্রেজের সাবজেক্টটা কেমন, স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল হ্যাভ। আর তিন নাম্বার যেটা, তিন নাম্বারে রেখে দিয়েছে নাউন, সিঙ্গুলার প্লুরাল দুটাই, ভার্ব তুমি চুজ করতে পারবে। যেমন 1/3 অফ দি অ্যাপল or apples have been eaten, তুমি যদি অ্যাপেল নাও প্রথমে, 1/3 মানে কি প্রিপোজিশন ফ্র্যাকশন আছে, তার মানে আমি প্রিপোজিশনাল ফ্রেজ দেখে ভার্ব নিব। তো আমি যদি অ্যাপেল নেই তাহলে ভার্ব হবে হ্যাজ, আর যদি অ্যাপেলস নেই ভার্ব হবে হ্যাভ। ওকে, আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছো, হ্যান্ড রেজ করেছো, কোশ্চেন করতে পারো। আমি একটু আনমিউট করে দেই, বলো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমরা যে যে ব্যতিক্রম গুলা এক্সেপশন গুলা যে নিব, তখন কি ভার্বের নিকটবর্তী সাবজেক্ট দেখে নিতে পারবো? ভার্বের নিকটবর্তী এই কথাটা সবসময়ের জন্য ঠিক না। তুমি দেখবা যে আগে ফ্র্যাকশন, পার্সেন্টেজ, প্লুরাল ডিটারমিনার এগুলো আছে কিনা, এগুলো থাকলেই তখন প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে সাবজেক্ট ভার্বটা হবে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে ভার্বটা হলে তো নিকটবর্তী হয়, কথাটা ঠিক আছে, কিন্তু এটা মানে রুল না কোনো। এটা হয়তো তোমার বোঝার জন্য তুমি বুঝতে পারো, কিন্তু এটা কিন্তু ভিত্তি ওরকম নাই কথাটার। বুঝছি কথাটা? এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু আমার রুলটা জানতে হবে, গ্রামারটা যে কেন হচ্ছে। বুঝছি কথাটা? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওই যে এন্ডের রুলটার ভিতরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কি প্রশ্ন? টাইম এন্ড টাইড, ওই ক্ষেত্রে ভার্ব কি ওয়ান ওয়েট হবে না ওয়েটস হবে? আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা প্রবাদ বাক্যে আমরা এটাকে মানে আলাদা হিসেবেই ধরি, সময় এবং নদীর স্রোত। ঠিক আছে, সময় এবং নদীর স্রোত দুটার কথা কিন্তু আলাদা। সময় আর নদীর স্রোতের মধ্যে কোনো সম্পর্ক নেই। সো এটা প্লুরাল, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাউন। বুঝছি কথাটা? এখন অনেক জায়গায় ওয়েটস দেওয়া আছে, সো তারা হচ্ছে যেটা করে এটাকে একটা ইন্টিগ্রেটেড আইডিয়া হিসেবে ধরে যে এই দুটা জিনিস একই বিষয়। যেহেতু তারা কেউই অপেক্ষা করে, তাহলে একটা আইডিয়া হিসেবে নিয়ে নেয়। বাট এই কথাটা তোমার দুইটা আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে ধরলেই বেশি প্রিফারেবল হবে। বুঝছি কথাটা? জি ভাইয়া, আবার ওই যে এরকম তো আছে স্লো এন্ড স্টেডি, উইন্স দা রেস, এরকম থাকে। হ্যাঁ, ওইখানে স্লো এন্ড স্টিডি, স্লো এন্ড স্টিডি, এখানে একটা বিষয় হচ্ছে দেখো। হ্যাঁ, স্লো এন্ড স্টিডি, স্লো হচ্ছে কি ধীর গতি, আর স্টিডি মানে কি অটল থাকা। অর্থাৎ তুমি এখানে এটাকে একটা আইডিয়াতে নিতে পারো। অর্থাৎ কি, যখন তুমি ধীরে চলতেছো, ওই ধীরে চলার মধ্যে তুমি যদি অটল থাকতে পারো তাহলে তুমি কি রেসে জিততে পারবা। তার মানে এটা একদম একটা আইডিয়াকেই প্রকাশ করে, এখানে আলাদাভাবে ধরার সুযোগ নেই। বুঝছি কথাটা? এখানে তুমি উইন বলতে পারবা না, বা টাইম এন্ড টাইডে এটা আলাদা করার সুযোগ আছে, কিন্তু স্লো এন্ড স্টিডি এটা একই সাবজেক্ট।
বুঝছি কথাটা? সো উইন্সি হবে এখানে। ভাইয়া আর আগেরটা ওয়েট ভাইয়া ছিল আমার আলাদা একটা না? কোশ্চেন আছে। হ্যাঁ শিওর শিওর করো ভাইয়া, কোনো সমস্যা নেই। ভাইয়া এই যে 2 এর যে দ্য 3/4 অফ দ্য প্রজেক্ট, এটা ভাইয়া দ্য প্রজেক্ট কে আমরা কেন সাবজেক্ট ধরছি? এখানে তো মানে প্রিপোজিশন ফ্রেজ আছে, প্রিপোজিশনাল তাহলে ফ্রেজ তো সাবজেক্ট হবে, কখন হবে? যদি ওই যে আগে ফ্র্যাকশন থাকে তখন হবে। সো 3/4 3/4 এখন কোন জিনিসটা 3/4 আমি বুঝাচ্ছি বলো তো? দ্য প্রজেক্টের। প্রজেক্টের, তার মানে প্রজেক্ট দেখে আমি ভার্বটা এবার দিব। প্রজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আমি কি করব? হ্যাজ দিব। অবশ্যই হ্যাজ দিব। বাট যদি এমন থাকতো, দেখো যদি আমি এখানে প্রজেক্ট না লিখে বলতাম যে 3/4 অফ দি প্রজেক্টস, ধরো আমি এস যোগ করতাম প্রজেক্টের সাথে এস, তখন কি প্রজেক্টসটা প্লুরাল না? জি ভাইয়া। তখন এখানে হ্যাভ দিতাম। অর্থাৎ আমি দেখতেছি এবার 3/4টা ফ্র্যাকশনটা দেখতেছি। ফ্র্যাকশন থাকলে আমি ফোকাস করব প্রিপোজিশন ফ্রেজের উপরে, অফ দি প্রজেক্টস, বুঝছি? এখানে ভাইয়া, প্রজেক্ট থাকলে সিঙ্গুলার, এস থাকলে প্লুরাল হবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মানে বলো। যদি সেম পার্সন মানে সেম মিনিং যদি প্রেফার করে তাহলে হচ্ছে মানে ভার্বটা হবে সিঙ্গুলার। এখন যদি বলি যে রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স, তাহলে তাহলে যে ওটা তো দুই ভাই, মানে আচ্ছা, তো সেম মিনিং দিচ্ছে। কেন মিনিং সেম হবে? দুই ভাই কি একটা ব্যক্তি, একজন ব্যক্তি, আলাদা না, ব্যক্তি না? তো আলাদা আমরা, কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আলাদাই তো। দেখো আমি বলি, তোমার কথা তুমি হয়তো বুঝতে পারোনি বিষয়টা, আমি বলি এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাইলে আমি সিঙ্গুলার দিব। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি ভিন্ন ব্যক্তিকে বোঝায় তাহলে প্লুরাল দেব। এখন রহিম এন্ড করিম কি জীবনে এক হবে নাকি? তারা ভাই হইতে পারে, বুঝি নাই, কিন্তু তারা ব্যক্তি তো আলাদা। এখন হ্যাঁ তুমি ভাইয়া, আচ্ছা। দুজনের জন্য একটা ড্রেস আনবা, ধরো ঈদের ড্রেস কিনতে গেছো, তুমি কি একটা ড্রেস কিনবা নাকি আলাদা আলাদা ড্রেস কিনবা? আলাদা ভাইয়া। দুটো ড্রেস লাগবে। সো বিষয়টা কেমন, এটা এমন হয় ধরো রহিম এবং করিম এটা সবসময় প্লুরাল হবে, কিন্তু তুমি যদি রহিমকে দুইটা জায়গায় প্রধান অতিথি করো, যেমন রহিম কমিটির হেড আবার রহিম কি স্কুলের হেডমাস্টার, তাহলে কি আমি রহিমকেই বুঝাচ্ছি না? ওই ক্ষেত্রে কিন্তু একজন সাবজেক্ট, বুঝছি কথাটা? অর্থাৎ তার ডেজিগনেশন দুইটা হতে পারে, সাবজেক্ট একটা, তার ডেজিগনেশন দুইটা, বাট সে সাবজেক্ট কিন্তু একটাই হবে, কারণ একজন মানুষ অনেক জায়গায় প্রেসিডেন্ট থাকে, বুঝছি না, কিন্তু সাবজেক্ট কিন্তু একটাই হবে। এইটা হচ্ছে বিষয়। বাট যদি আমি দুইটা নাম নিয়ে আসি আলাদা আলাদা তাহলে কিন্তু অবশ্যই সেটা প্লুরাল হবে, বুঝছি কথাটা? বাট ডেজিগনেশন আনলে সেটা ডেজিগনেশন হেড অফ দ্য কমিটি বা সুপারভাইজার অফ দ্য প্রজেক্ট, অনেক কিছু হতে পারে একজন মানুষ, কিন্তু মানুষ কিন্তু একটাই, বুঝছি কথাটা? আর একটা মানুষ আমি কিভাবে বুঝবো? যখন ডেজিগনেশন থাকে, যেমন এই যে এখানে আমরা বলেছিলাম যে তোমার হেড অফ দ্য কমিটি, ওইখানে কিন্তু আমার দাটা ছিল না। দা যখন ছিল না তার মানে কি আমি একজন ব্যক্তিকে বুঝিয়েছিলাম, বুঝছি কথাটা? একজন হ্যাঁ, ব্যক্তি, ডেজিগনেশন বস্তু এটার ক্ষেত্রে বুঝতে পারছি, মানে আমার রহিম করিমের একটা মানে তো ওই প্রবলেম যে হয়। আলাদা ব্যক্তি, এটা টোটালি আলাদা ব্যক্তি, ঠিক আছে, আলাদা ব্যক্তি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, ওকে। সো আমরা এবার তাহলে রিলেটিভ প্রোনাউনের যে ব্যাপারটা রুল 7 এ চলে যাব। রুল 7, তো রিলেটিভ প্রোনাউনের একটা বিষয় আছে অ্যান্টিসিডেন্টের একটা বিষয়। তো অ্যান্টিসিডেন্টটা আমি আগেই কভার করে থাকি ক্লাসে। তো প্রোনাউনের মধ্যে আমি অ্যান্টিসিডেন্টটা পড়াই। অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অ্যান্টিসিডেন্ট কাকে বলে? ওকে, একটু লিখে পূর্বপদ। দাও যদি না লিখে থাকো। আমি কি অ্যান্টিসিডেন্টের ফর্মুলা বলেছিলাম না ক্লাসে এর আগে? না ভাইয়া। আচ্ছা লিখো যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এবং স্টার মার্ক দিয়ে একটা কথা লিখবা যে রিলেটিভ প্রোনাউন এর পরের ভার্বটি হবে তার অ্যান্টিসিডেন্ট অনুসারে। এই কথাটা লিখে নাও সবাই। অ্যান্টিসিডেন্ট কি পূর্বসূরি? হ্যাঁ, পূর্বে থাকে অ্যান্টিসিডেন্ট।
অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বে অবস্থিত, বুঝছো? অ্যান্টি মানে পূর্বে, সিডেন্ট মানে অবস্থিত, পূর্বে অবস্থিত। যদি তুমি মিনিংটা দেখো আর কি। এখন অ্যান্টিসিডেন্ট কাকে বলে? আমরা গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট আসলে কাকে বুঝি? এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এই অ্যান্টিসিডেন্টের আরেকটা নাম আছে রেফারেন্স। রেফারেন্স, রেফারেন্স, ওকে? রেফারেন্স মানে কি? আমরা প্রোনাউনটা যে নেই, রিলেটিভ প্রোনাউনটা নিচ্ছি বা যে কোনো প্রোনাউন নিয়ে এই সেন্টেন্সে, ওই প্রোনাউনের জন্য কিন্তু আমি আগে একটা নাউন ইউজ করি না? কারণ আমরা প্রোনাউনটা কখন ইউজ করি? নাউনটা সেকেন্ড টাইম যদি আসে সেন্টেন্সে, ওই সেকেন্ড টাইমের জায়গায় আমি একটা প্রোনাউন নিই। তার মানে প্রোনাউন আমি যে নাউনের জন্য নিলাম সেই নাউনটাই হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট এবং রেফারেন্স একই কথা। তো মোস্ট ইম্পর্টেন্টলি রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি হবে তার অ্যান্টিসিডেন্ট অনুসারে। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি হবে তার অ্যান্টিসিডেন্ট অনুসারে। ওকে, আশা করি সবাই এটা লিখেছি। যদি লিখে থাকে আমি উদাহরণ দেই, দেখো দিস ইজ আই হু ইজ অথবা এম ইওর টিচার। আমাকে বলো তো সবাই যে এখানে এম হবে নাকি ইজ হবে? এম ভাইয়া। এম হবে। এম হবে ভাইয়া। এমটা হবে শিওর? হুটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ আগে যে নাউন বা প্রোনাউন থাকে রিলেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। এটা হচ্ছে আমার কি? আইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আইটা হচ্ছে আমার অ্যান্টি। যেহেতু আই অ্যান্টিসিডেন্ট, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। এখন আই এর সাথে কি বসে? ইজ নাকি এম বসে? এম বসে। এম। এক্স্যাক্টলি, সো এখানে হবে এম, বুঝছি? তো রুল 7 যেটা বলেছে সেটা হচ্ছে এই কথাটা যে রিলেটিভ প্রোনাউনের ভার্বটার অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। সো রুল 7 এর উদাহরণ, the number of students who has have, এখানে have হবে নাকি has হবে? হ্যাভ হবে। এখানে হবে have, কারণ who এর আগে আছে স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে আমার প্লুরাল, তাই আমি পরে কি নিব? have। আচ্ছা, তারপর দেখো কি আছে? withdrawn from class, has have, এখানে এখানে হবে হ্যাজ। সবাই একটু মিউট করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের ফোনের আওয়াজটা আসতেছে। আচ্ছা, আমি বলি, তোমরা একটু মিলাও, দেখো। সো এখানে এখানে পরে হবে হ্যাজ, কারণ এই হ্যাজ এর সাবজেক্ট হচ্ছে দ্য সেট, এই যে শুরুতে। ওকে, দ্য সেট। এটা কিভাবে সাবজেক্ট, এটা বুঝবা কিভাবে? ধরো মাঝের সবটুকু বাদ দাও, এই যে অফ থেকে এই পর্যন্ত বাদ দাও, প্যানেল পর্যন্ত বাদ দাও, অফ থেকে প্যানেল পর্যন্ত বাদ। কারণ এই অফ থেকে যতটুকু আছে আমার, এটা হচ্ছে ধরো একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই যে হুইচ হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার, আর এরপরে অয়ার বসবে, অয়ারটা বসবে তো ওই যে রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট অনুসারে। এই রুলটা এখানে মূলত আমি এই রুল থেকে কিন্তু আসছি, বাট আমার প্রিপজিশন, আমার প্রিন্সিপাল ক্লজও তো লাগবে। সো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে দি সেট, আর সেটা ভার্ব হচ্ছে যে হ্যাজ। সো দি সেট হ্যাজ বিন পাবলিশড, এই সেটটা পাবলিশ করা হয়েছে। কোন সেটটা? এই যে হুইচ অয়ার ডিসকাসড বাই দ্য প্যানেল, যে সেটটা আমার কি ডিসকাস করা হয়েছিল প্যানেল দ্বারা, সেই সেটটা। 3 নাম্বার, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং নোভেলস দ্যাট, এই দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, তো এরপরে হ্যাজ না হ্যাভ হবে সেটা দেখবো আমি। তার আগে অ্যান্টিসিডেন্টটা কি আছে? নোভেলস। সো নোভেলস প্লুরাল, তাই আমি পরে অবশ্যই কি নিব? হ্যাভ নিব। বাট 4 আর 5 নাম্বার উদাহরণ, এই দুইটা একটু আলাদাভাবে মার্ক করে রাখো। এই দুইটাতে যেটা হয়েছে, আচ্ছা আগে সেন্টেন্সটা পড়ো একটু, দেখো। হি ইজ দি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাজ হ্যাভ পাসড দি এক্সাম।
এখানে নরমালি আমরা সবাই অ্যানসার কি বলবো যে হু এর আগে স্টুডেন্টস আছে সো অ্যান্টিসিডেন্ট প্লুরাল, তাই আমি অবশ্যই এখানে হ্যাভ নিব। আচ্ছা, এরপরে দিস ইজ দি অনলি ওয়ান অফ হিজ পোয়েমস দ্যাট, এই দ্যাট রিলেটিভ প্রোনাউন তার আগে পোয়েমস আছে, তার মানে আমি ভার্বটা কি নিব, প্লুরাল নিব, আর নিব। কিন্তু আসলে 4 আর 5 এ কিন্তু আমি সিঙ্গুলার নিতে পারবো, মানে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা নিতে পারবো না, কারণ কি এই দুটো হচ্ছে ব্যতিক্রম দুইটা এক্সাম্পল, যেখানে অ্যান্টিসিডেন্টের রুলটা অ্যাপ্লাই হবে না, রুলটা অ্যাপ্লাই হবে কিসের, এই যে দেখো দা ওয়ান অফ আর ওয়ানলি ওয়ান অফ, এই দুইটা কথা আন্ডারলাইন করো, দা ওয়ান অফ আর ওয়ানলি ওয়ান অফ। ওকে, দা ওয়ান অফ, ওয়ানলি ওয়ান অফ। এখানে বিষয়টা কি দেখো, আমি একটু বলি, আমরা যখন ওয়ান অফ দিয়ে নরমালি কথা বলি, যেমন হি ইজ one of the students, he is one of the students who has or had passed, ধরো আমি এই উদাহরণটা দিলাম। ওকে, has হবে নাকি have হবে সেটা আমরা, এটা অ্যান্টিসিডেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আমরা পেয়ে যাব। যেমন he is one of the students who, এখানে আমি have দিব, কারণ কি who এর আগে স্টুডেন্টস আছে, তাই আমি অবশ্যই কি অ্যান্টিসিডেন্ট যেহেতু প্লুরাল তাই ভার্বটা আমি প্লুরাল দিব। কিন্তু কথা হচ্ছে দেখো, আমরা নরমালি ওয়ান অফ এই কথাটা কিন্তু এইভাবে পড়ি, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, কিন্তু কখনো কিন্তু এইভাবে পড়ি না, হি ইজ দা ওয়ান অফ স্টুডেন্টস, এটা কিন্তু আমরা কখনোই পড়ি না। তো যখন আমি ওয়ান অফ এর আগে দা আনবো, ভালো করে ফলো করো, যখন আমি ওয়ান অফ এর পূর্বে দা আনবো, তখন আমি এই দাটা আসলে হিটাকে মিন করি। কাকে মিন করি? হিটাকে মিন করি। দ্যাট ইজ ওয়াই তখন আমি এখানে এই ভার্বটা নিব এই হিটাকে দেখে, যেহেতু হি সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে। বুঝছি কথাটা? তার মানে দা ওয়ান অফ আর শুধু ওয়ান অফ কিন্তু এক কথা না, দা ওয়ান অফ মানে আমি শুধু হিটাকে বুঝাই এখানে, সো আমি ভার্বটা নিব হিটাকে ফলো করে হ্যাজ। অনলি ক্ষেত্রেও তাই। বুঝছি? এখানে 4 নম্বর উদাহরণটা আগে একটু দেখে নাও, এবার তাহলে বুঝবা। হি ইজ দি ওয়ান অফ দ্য স্টুডেন্ট, যে সে হচ্ছে একমাত্র ওই স্টুডেন্টের মধ্যে একজন। ওকে, হু হ্যাজ পাস দ্য এক্সাম, অর্থাৎ স্টুডেন্টের মধ্যে শুধু সেই পাস করেছে। বুঝছি? এখানে এই দা ওয়ান অফ দ্বারা আমি শুধু হিটাকে এখানে মডিফাই করতেছি। আর 5 নম্বর উদাহরণ দেখো, দিস ইজ দ্য ওনলি ওয়ান অফ হিজ পয়েন্টস, যেটা হচ্ছে তার একমাত্র কবিতা, দ্যাট ইজ ওর্থ রিডিং, যেটা কি মানে সার্থক একটা রচনা। সো দ্যাট, এই দ্যাট দ্বারা কিন্তু আমি যদি পয়েন্টসটাকে মিন করে দ্যাটের পরে ভার্ব দিই তাহলে কিন্তু ভুল করব, কারণ এখানে আমি এই যে দিস ইজ দ্য ওনলি ওয়ান অফ হিজ পয়েন্টস, যেটা হচ্ছে তার একমাত্র কবিতা। একমাত্র মানে কি আমি এই দিসটাকে মিন করতেছি এবার। বুঝছি? এই একটা কবিতাকে মিন করতেছি। দ্যাট ইজ ওয়াই আমার কিন্তু এবারে অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা আমি দিব না। সো 4 আর 5 এ দুইটা কথা আন্ডারলাইন করো সবাই। 4 নাম্বার হচ্ছে কি এই দা ওয়ান অফ, ওকে, দা ওয়ান অফ, দা ওয়ান অফ, আর পরে হচ্ছে কি অনলি ওয়ান অফ। এগুলো থাকলে আমি কি ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুসারে অ্যাপ্লাই করব না, আমি অবশ্যই কি এদের আগে যে সাবজেক্টটা আছে হি এবং দিস সেটা অনুযায়ী ভার্বটা দিব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আর যদি না বুঝে থাকি তাহলে আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, হিমেল হ্যান্ড রেজ করছে, তুমি কোশ্চেন করে দাও এখানে, আমি কোশ্চেনটা পড়বো। আর যদি যারা বুঝে থাকি তারা তো বুঝছি, যাদের কোশ্চেন আছে তারা করতে পারো। 3 নাম্বার কি হ্যাজ হবে না? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং নোভেলস দ্যাট, হ্যাঁ এখানে তো হ্যাজই হবে, কারণ এটা অ্যান্টিসিডেন্টের রুলই অ্যাপ্লাই হচ্ছে। আর ওয়ান অফ এর আগে তো দা নাই, 3 নম্বরে কিন্তু ওয়ান অফ এর আগে দা নাই, দেখো ঠিক আছে, ওয়ান অফ এর আগে দা নাই, সো সিম্পলি আছে। আচ্ছা, রুল 7 এর প্রথম উদাহরণের অংশটুকু বুঝি নাই। আচ্ছা, দি নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ, এটা তো আমরা বুঝছি যে হু এর পরে পূর্বে আছে স্টুডেন্টস, এটা দেখে আমি পরে হ্যাভটা নিব। তো হু হ্যাভ উইথড্রন, এটা তো আমার সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি প্রিন্সিপাল ক্লজ তো পাই নাই সেন্টেন্সে এখনো, তো প্রিন্সিপাল ক্লজের জন্য তো আমার সাবজেক্টের ভার্ব লাগবে। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে দি নাম্বার, দি নাম্বার, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে দি নাম্বার আমার সাবজেক্ট প্রিন্সিপাল ক্লজের। হ্যাঁ, তাহলে আমার দা নাম্বার জন্য একটা সুইটেবল ভার্ব হচ্ছে পরে দেওয়া আছে, ভার্বটা ইজ অথবা আর দুইটাই দেওয়া আছে। তাহলে দি নাম্বার করাটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমি ভার্ব নিব ইজ। ঠিক আছে, এবার হয়তো বুঝতে পেরেছি। আচ্ছা, 3 নাম্বার অ্যানসারটা বলে দিয়েছি, হ্যাজ হবে। আচ্ছা, আর রুল 7 এর রিলেটিভ প্রোনাউনের ভার্ব তার অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। এই রুলটা আমি কি বলেছিলাম?
অ্যান্টিসিডেন্টের আমি ডেফিনেশনটা দিয়েছিলাম, ঠিক আছে? যে অ্যান্টিসিডেন্ট কাকে বলে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি হবে, এটা হচ্ছে আমার রুল। অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি হবে। ওকে, সো আমি উদাহরণ দিয়েছিলাম যে দিস ইজ আই হু অ্যাম ইওর টিচার। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে সাবজেক্ট হচ্ছে আই। তো রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে, এখানে নাউনও থাকতে পারে প্রোনাউনও থাকতে পারে, তাহলে আইটা কি আমার এখানে প্রোনাউন, তাই আই অনুযায়ী আমি হু এর পরে ভার্বটা নিব। এখন আই এর সাথে কি হয়? ইজ হয় নাকি এম হয়? এম হয়, তাই আমি এমটা নিয়েছি। এটা হচ্ছে আমার রুল 7 ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো এবার রুল 8 এ চলে যাব আমরা। এখানে দেখো রুল 8 এ কি বলেছে? ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। অর কিংবা নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব ক্লোজেস্ট সাবজেক্টের সাথে এগ্রি করবে। ভার্ব ক্লোজেস্ট সাবজেক্টের সাথে এগ্রি করবে। এই কথাটা হচ্ছে কি যে ইদার অর নিদার নর, ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর পরে মানে এগুলো সবসময় দুইটা সাবজেক্টকে যুক্ত করে। ওকে, যেমন ইদার, ইদার মিস্টার এ অর হিজ ব্রাদার্স, ইদার মিস্টার এ অর হিজ ব্রাদার্স। ধরো আমি পরে ইজ দিলাম এবং আর দিলাম, ইজ আর ডিসঅনেস্ট। হ্যাঁ, ধরো ডিসঅনেস্ট কথাটা লিখলাম যে either Mr. A or his brothers is are dishonest। তো এখানে দেখো either এর পরে একটা সাবজেক্ট আছে মিস্টার এ, আবার or এর পরে আরেকটা সাবজেক্ট আছে his brothers। দেখো রুল বলতেছে কি যে ভার্ব ক্লোজেস্ট সাবজেক্টের সাথে এগ্রি করবে, অর্থাৎ ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট, এই ভার্বের কাছাকাছি কোনটা? his brothers। তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট সেটা অনুযায়ী আমি ভার্বটা দেব। এখন his brothers এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তাহলে ভার্ব হবে আর। যে either Mr. A or his brothers are dishonest। বুঝছি কথাটা? এখন আমি যদি এখানে his brothers না লিখে ধরো brother লিখতাম, তাহলে or এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে brother যদি থাকতো তাহলে এখানে আবার is হইতো। বুঝছি? সো either or, neither nor, not only but also, or কিংবা nor এদের ক্ষেত্রে ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। এই কথাটা এখানে নোট করতে পারো যে এদের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, ঠিক আছে কথাটা? দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। ওকে, ভার্বের ক্লোজেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হওয়া আর দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হওয়া একই কথা। বুঝছি কথাটা? কিন্তু বিষয় হচ্ছে ভার্বের ক্লোজেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব এই কথাটা যদি আমি মাথায় রাখি তখন আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রবলেম হয়ে যাবে। যেমন এই যে দেখো 2 নাম্বারটা কিন্তু আমরা বুঝছি, এই যে neither John nor his friends, এখানে nor এর পরে যে সাবজেক্ট আছে এটাই দ্বিতীয় সাবজেক্ট, অথবা ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট সেটাই his friends এটাই। তাহলে আমি এখানে কি দেব? আর দিব, কারণ ফ্রেন্ডস আছে প্লুরাল, তাই এখানে আর দিব। কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বটা চুজ করতে যাব either, neither, not only, but also এর ক্ষেত্রে, তখন কিন্তু ভার্বের ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই কথাটা অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? এখানে দেখো is are either রহিম, এখানে ভার্বটা তো একদম সেন্টেন্সের আগেই বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে ভার্বের কাছাকাছি সাবজেক্টটা এখানে কোনটা আছে? রহিম। তো রহিম তো সিঙ্গুলার, আমি যদি রহিম অনুযায়ী ভার্বটা নেই তাহলে কিন্তু আমি এখানে is নিব, যে is either রহিম or his friends responsible for that, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বাট ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা বলেছে ওরা, কিন্তু ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিতে যাই তখন ভুল হয়ে যাবে। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সটায় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোথা থেকে আসে? দেখো এখানে এই সেন্টেন্সটা যদি আমি করি either Mr. A or his brothers are responsible, ধরো তোমাদের যে উদাহরণটা দেওয়া আছে এটাই আমি যখন ইন্টারোগেটিভ করব তখন আমরা জাস্ট আরটাকে সামনে নিয়ে আসি না বলো তো? এখানে ভার্বটা কি? আর ছিল, যে either Mr. A or his brothers are responsible, কারণ এখানে ব্রাদার্স ছিল প্লুরাল, তাই এখানে আর হয়েছে। এখন আমি যখন ইন্টারোগেটিভ করব এই সেন্টেন্সটা তখন কিন্তু আমি জাস্ট আরটাকে সামনে নিয়ে আসি, যে are either Mr. A or his brothers responsible? Okay, are either Mr. A or his brothers responsible? তো এখানে কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ জাস্ট আরটাকে সামনে নিয়ে আসি। বুঝছি কথাটা? সো দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, এই কথাটা মাথায় রাখবা।
এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ইদার অর এর ক্ষেত্রে ভার্ব চুজ করতে হয় তাহলে আগে এটা অ্যাসার্টিভ চিন্তা করব যে অ্যাসার্টিভে কেমন ছিল। অ্যাসার্টিভে তো এমন ছিল কথাটা যে ইদার মিস্টার এ অর হিজ ব্রাদার্স আর রেসপন্সিবল। তাহলে ইন্টারোগেটিভে জাস্ট আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসি, তাহলে অবশ্যই আমি আরটাকে সামনে নিয়ে আসছি এখানে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি রুল 8 ইদার অর নিদার এর ব্যাপারটা? তাহলে এক নম্বরে অ্যানসার কি হবে? ইজ আর ইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, এখানে অবশ্যই আর হবে। ঠিক আছে, এখানে কি হবে? আর হবে। তো 8 নাম্বারটা কি আমরা বুঝতে পেরেছি কিনা আমার একটু কমেন্ট করে জানাও সবাই ইদার অর এর বিষয়টা। ওকে গ্রেট, সবাই বুঝেছে। ওকে গ্রেট, থ্যাংক ইউ অল যারা বুঝেছি। আশা করি সবাই বুঝেছি, কারণ সহজ। ইদার আর নিদান্ন দুইটা সাবজেক্টকে যুক্ত করে। ঠিক আছে, ইদার অর নিদান্ন দুইটা সাবজেক্টকে যুক্ত করে। আর ইদার অর নিদান্ন নট অনলি বাট অলসো এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। আমরা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন শিখেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন শিখেছি, কিন্তু এই যে কোরিলেটিভ কনজাংশনটা কিন্তু যে এখানে পেলাম ইদার অর নিদান্ন। ঠিক আছে, এগুলো একটা নাম আছে, এগুলোর নাম হয়তো সবাই এমনিতে তোমার বলতে পারবে না, কারণ এগুলা রুল হিসেবে সবাই মুখস্থ করে যে ইদার অর নিদান্ন থাকলে ভার্ব হয় পরের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, তো এগুলোর নাম হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। ওকে, আচ্ছা। সো রুল 9 ইদার নিদার ইজ এভরি এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। ইদার নিদার ইজ এভরি এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। সো এই চারটা কথা ভালো করে মাথায় রাখো। ইদার নিদার ইজ এভরি, আগে কিন্তু আমরা পড়ছি রুল এটা ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো, এগুলো কিন্তু দুইটা সাবজেক্ট আসতো। এখানে শুধু ইদার শুধু নিদার আর ইজ এভরি এগুলো পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো, নিদার অফ দেম, সো নিদার আছে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হ্যাজ। এরপরে ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ। এরপরে নান অফ দি ডগস বিলংস এন্ড বিলং টু মি, এখানে নানটা কিন্তু উদাহরণে ছিল না, মানে রুলে ছিল না। ইদার নিদার ইচ এভরি এর মধ্যে কিন্তু নানটা ছিল। নানটা আমরা কোথায় পড়ছিলাম? নানটা পড়ছিলাম প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে, মনে আছে যখন ব্যতিক্রম পড়েছিলাম যে প্লুরাল ডিটারমাইনার থাকলে আমার কি হয়? সাবজেক্ট বসে, ভার্ব বসে প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে। তো প্লুরাল ডিটারমাইনার মধ্যে কিন্তু আমি নানটা লিখে দিয়েছিলাম যারা তুলেছিলাম। তো নানটা প্লুরাল ডিটারমাইনার, তো এখানে নান অফ দি ডগস, তাহলে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা এখানে আমার? অফ দি ডগস, তাহলে অফ দি ডগস প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল হবে। সো এখানে কি হবে? বিলং হবে। বুঝছি কথাটা? এখানে হবে বিলং। আর 2 নাম্বার উদাহরণ যদি কারো বুঝতে সমস্যা হয়, এখানে ইচ বয় এন্ড ইচ গার্ল, অনেকে বলতে পারছে তোমার বয় কেউ বোঝাচ্ছে গার্ল কেউ বোঝাচ্ছে, বাট আসলে বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেককে আলাদা আলাদা মিন করতেছে, আলাদা আলাদা। সো ইচ মানে হচ্ছে প্রত্যেককে বোঝায়, দ্যাট ইজ ওয়াই সবসময় ভার্বটা কি হবে? এরপরে সিঙ্গুলার হবে। ঠিক আছে কথাটা? আর নিদার ইদার ইচ এভরি এগুলো যদি সেন্টেন্সে প্রথমে দেখো তুমি অবশ্যই এরপরে চোখ বুঝে সিঙ্গুলার ভার্ব দিবা, বুঝছি। বাট নানটা কিন্তু আমরা প্লুরাল ডিটারমাইনারের মধ্যে শিখেছি, এটা প্লুরাল ডিটারমাইনার। তো এই ক্ষেত্রে আমি ভার্বটা দিব প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে, এটা তো আমি আগেই কভার করেছি। এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিয়েছি ওরা আর কি। এই এখন এখানে নটা বেন দিয়ে এমবি দিয়ে এই ইদার নিদারের কথা বলা আছে। ইদার নিদার টু পিপল কনসার্নড, ইদার নিদার অর্থাৎ ইদার এবং নিদার দুইজন ব্যক্তিকে সবসময় রিলেট করে, বুঝছি কথাটা? অর্থাৎ যদি আমি দুইজনকে বুঝাইতে চাই, দুইটা ব্যক্তিও হইতে পারে বস্তুও হইতে পারে, এখানে শুধু পিপলের কথা বলছে, বস্তুও কিন্তু হইতে পারে, বুঝছি। সো ইদার নিদার এটা দুইজন ব্যক্তিকে বুঝায়। যেমন আমি যদি বলি যে ধরো দুইজন স্টুডেন্ট, ওকে ক্লাসের মধ্যে ধরো দুইজন স্টুডেন্ট আছে, তো দুইজন স্টুডেন্ট ধরো তুমি একটা টপিক বুঝাইলা, সে বুঝে নাই, দুইজন স্টুডেন্ট বুঝে নাই, ধরো দুইজনই আছে দুইজনের কেউই বুঝে নাই, তখন তোমার কি বলতে হবে? যে neither of the students understands, okay, neither of the students understands. সো এখানে কিন্তু আমার নিদার থাকলে আমি ভার্বটা কি দেব? সিঙ্গুলার দিব। তো এই যে দেখো আন্ডারস্ট্যান্ডস, এই যে আমি সিঙ্গুলার দিয়েছি। আর একটা বিষয় হচ্ছে এই নিদার অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্ট বলতে আমি অবশ্যই দুইজনের বেশি বুঝাইতে পারবো না নিদারের ক্ষেত্রে। বাট পরে দেখো 2 নম্বরে নান বলেছে, নান
নানের ক্ষেত্রে কি বলেছে, নান মোর দেন 2 পিপল কনসার্ন। যে আমি যদি বলি যে নান অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু আমার ভার্বটা কি হবে, নান অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড। প্রথম কথা এখানে আমি ভার্বটা চুজ করব, যেটা নান আছে, নানটা হচ্ছে প্লুরাল ডিটারমাইনার, প্লুরাল ডিটারমাইনার, তাহলে ভার্ব হবে অফ দ্য স্টুডেন্টস দেখে, তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্ব হবে কি প্লুরাল আন্ডারস্ট্যান্ড, এখানে এস যোগ হবে না। কিন্তু নিদারের ক্ষেত্রে কিন্তু আমি এস যোগ করেছিলাম, এই যে আন্ডারস্ট্যান্ডস, কারণ কি নিদার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, তাই না, ইদার নিদার থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু নাম থাকে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয় না। নাম থাকলে আমি দেখব প্রিপোজিশনাল ফ্রেজটা কি, প্লুরাল না সিঙ্গুলার। ওকে, এরপর নাম দ্বারা আমি কি বোঝাই সেটা থেকে আমি মূলত এই উদাহরণগুলো দিচ্ছি, কারণ ইদার নিদার দুইজন ব্যক্তিকে বোঝায়, ইদার নিদার দুইজন ব্যক্তিকে বোঝায়, আর নাম কাকে বোঝায়, নাম হচ্ছে দুয়ের অধিক যদি থাকে। এই দেখো নান অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, মানে কথা হচ্ছে ক্লাসের মধ্যে 40 জন স্টুডেন্ট যদি কেউই বুঝে নাই, একটা টপিক যদি কেউই না বুঝে থাকে, তখন আমি নাম ইউজ করব। অর্থাৎ নাম হচ্ছে দুয়ের অধিক ব্যক্তিকে সবসময় রিলেট করে, বুঝছি কথাটা, দুয়ের অধিক ব্যক্তিকে সবসময় রিলেট করে। আচ্ছা, আর এখানে ইচ এর কথা, ইজ ফর টু থিংস, এখানে প্রত্যেকে, ইচ এর ওইখানে তোমার যাদের কাছে সব ইয়ে আছে, হার্ড কপি আছে, লিখে রাখা হচ্ছে, ইচ হচ্ছে কি প্রত্যেককে বোঝাতে, আর এভরি হচ্ছে কি নির্দিষ্ট বিরতি বোঝাতে, এভরি হচ্ছে কি নির্দিষ্ট বিরতি বোঝাতে, লিখে রাখো, ইচ হচ্ছে প্রত্যেককে বোঝাতে, আর এভরি হচ্ছে নির্দিষ্ট বিরতি বোঝাতে। ওকে, তাহলে ইদার নিদার ইচ এভরি আমরা কিন্তু বুঝলাম সবগুলা কথা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি থাকে ইদার নিদার ইচ এভরি নিয়ে, তাহলে করতে পারো, আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? যদি কারো কোশ্চেন থাকে ইদার নিদার ইচ এভরি নিয়ে, বলো, কোশ্চেন করতে পারো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ইদার নিদার ইজ এভরি এই রুলসটা তো মানে ওয়ান থাকলে ওইটা একই রুলস মানে ব্যবহার করতে পারি, তো এই ওয়ান থাকলে কি হবে এটা? তোমার কথা বলছিলাম ভাইয়া ওয়ান থাকলে, যেমন ইদার নিদার ইজ এভরি এগুলো দেয়া আছে না, তো এরকম যদি ওয়ান থাকে তো তখন তো ভার্ব সিঙ্গুলারই হয় সবসময়, তো এখানে এটা কি ব্যবহার করা যাবে, ওয়ান ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটা রিলেট করতে পারো, রিলেট করতে পারো, ওয়ান থাকলে তো ভার্ব আর সিঙ্গুলারই নেই, সো ইদার নিদার ইচ এভরি এগুলো সিঙ্গুলারই, হ্যাঁ ওয়ান এর মতোই। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া রুলস 8 থেকে, বলো। ভাই এখানে শেষে বলা আছে ওয়ার্কিং বা নর, ভাই ওয়ার্কিং বা নর কি এটা আইদার অর নাইদার নট কে না বুঝাইয়া আলাদা আলাদা বুঝাইছে যে নর এবং অর আলাদা থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে দুইটা সাবজেক্ট, যেমন আমরা বলি না যে টি অর কফি, টি অর কফি, এখানে কিন্তু দুইটা সাবজেক্ট, সো ইদার অর দুইটা সাবজেক্ট যুক্ত করে, আবার শুধু অর ও দুইটা সাবজেক্টকে যুক্ত করতে পারে, সমস্যা নেই, বুঝছি? আর কার কোনো কোশ্চেন আছে ইদার নিদার ইচ এভরি নিয়ে? বুঝছি ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো আমাদের রুল প্রায় শেষের দিকে। আচ্ছা, ইম্পর্টেন্ট আরো কয়েকটা রুল আছে, আমরা ধৈর্য ধরে ক্লাসটি করব এবং বোঝার ট্রাই করব। রুল 10। আচ্ছা, রুল 10, এখানে যে ওয়ার্ডগুলো আছে, রুল 10 এর যে ওয়ার্ডগুলো আছে, এখানে দেখো এনিওয়ান, এনিবডি, এনিথিং, হোয়াট, সামওয়ান, সামবডি, সামথিং, হোয়াটএভার, নো ওয়ান, নোবডি, নাথিং, হুএভার, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এই সবগুলাই সিঙ্গুলার সাবজেক্ট, এই সবগুলাই কি সিঙ্গুলার সাবজেক্ট। এখন সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলারই হবে, তো এখানে আমাদের যেগুলা প্লুরাল মনে হয় সেগুলো আমরা একটু মার্ক করব, ঠিক আছে? যে এনিবডি এটা প্লুরাল মনে হতে পারে বাট সিঙ্গুলার, মার্ক করো। তারপর সামবডি এটা প্লুরাল মনে হতে পারে, মার্ক করো, সিঙ্গুলার, ওকে? এরপর হুএভার, হুএভার এটা প্লুরাল মনে হতে পারে বাট এটা সিঙ্গুলার, ঠিক আছে? এটা মার্ক করতে হবে। তারপরে এভরিওয়ান, এভরিওয়ানটা সিঙ্গুলার, এভরিবডিটা সিঙ্গুলার, এগুলো মার্ক করো। এগুলো হচ্ছে আমাদের কাছে মনে হয় যে এটা প্লুরাল, বাট এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার, আর যেহেতু এগুলো সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, বুঝছি কথাটা? সো এখানে আমরা নিচে উদাহরণগুলো দেখব। এভরিবডি হু হ্যাজ, এই যে হু দ্বারা আমি কাকে বোঝাচ্ছি, এভরিবডিকে, এটা কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট, ওই যে অ্যান্টিসিডেন্ট আমরা শিখে আসলাম, এখানেও অ্যাপ্লাই করা যায় যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো তার আগে এভরিবডি আছে, তো এটা হচ্ছে কি আমার অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি হবে, সো হ্যাজ। হ্যাজ কেন দিয়েছি, কারণ এভরিবডিটা সিঙ্গুলার, তাই হ্যাজ। এরপরে সামথিং ওয়াজ, এনিবডি হু হ্যাজ, এনিবডিটা ওই যে সিঙ্গুলার বললাম, সো হ্যাজ হবে।
এখন নোবডি ওয়ার্কস, নোবডি সিঙ্গুলার তাই ওয়ার্কস হয়েছে, এস বাই এস যোগ হয়েছে, কারণ কি সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম। এখন নিচে আরেকটা বক্স দেওয়া আছে, নিচে বক্সটা দেখো যে নো এভরি সাম এনি, এই প্রত্যেকটার সাথে এই বডি থিং ওয়ান কে যোগ করা যায়, কানেক্ট করা যায়। কানেক্ট করলে কি হবে, এক একটা আলাদা শব্দ তৈরি হবে। যেমন নো এর সাথে বডি যুক্ত করো কি হয়, নো বডি। এরপর নো এর সাথে থিং যুক্ত করো, নাথিং। এরপর নো এর সাথে ওয়ান যুক্ত করো, নো ওয়ান। এভাবে সবগুলোর সাথে করা যায়। এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। এরপর সামবডি, সামথিং, সামওয়ান। এনিবডি, এনিথিং, এনিওয়ান প্লাস সিঙ্গুলার ভার্ব। মানে আগের রুলটা এখানে সাম আপ করে একসাথে করে দিয়েছে। সো প্রথমটা দেখো, সামথিং ইজ আর মিসিং। সো সামথিং সিঙ্গুলার, তাহলে ইজ হবে। এরপর সাম থিংস আর মিসিং, এখানে কিন্তু আর হবে, কারণ ভালো করে খেয়াল করো মাঝে কিন্তু একটা স্পেস আছে। স্পেস দেওয়ার কারণে কিন্তু সামথিং হয় না, এটা কোনো কিছু মিন করতেছে না, অনেকগুলা জিনিসকে মিন করছে। সামথিং যে কিছু জিনিস আর মিসিং, পাওয়া যাচ্ছে না, কিছু জিনিস হারিয়ে গেছে। এখানে কিন্তু সামথিং না, ওকে, সাম স্পেস থিংস আছে। সো আশা করি বুঝতে পেরেছি আমরা। ওকে, রুল 11। আচ্ছা, রুল 11 দেখো, জেরান্ট ইনফিনিটিভ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ যদি সাবজেক্টের কাজ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে আমরা জেরান্ট ইনফিনিটিভটা একদম ফার্স্ট ক্লাস থেকে শিখে আসি যে জেরান্ট কাকে বলে, ভার্ব প্লাস আইএনজিটাকে জেরান্ট বলে। আবার ইনফিনিটিভের গঠন কি, 2 প্লাস ভিওন, এটা কিন্তু আমরা জানি সবাই, 2 প্লাস ভিওন কি ইনফিনিটিভ বলে। এখন জেরান্ট ইনফিনিটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে আমরা সবসময় ভার্বটাকে সিঙ্গুলার দিব। এবং আরেকটা কথা, ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলেও ভার্বটা সিঙ্গুলার হবে। তো এখন একটা কথা হচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজ যে সেন্টেন্সের সাবজেক্ট হয় এটা কিন্তু আমরা আগেই শিখে আসছি। তোমরা কি কেউ বলতে পারবা যে কোন ডিপেন্ডেন্ট ক্লজটা অথবা কোন সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা শিখেছিলাম? চ্যাটে লিখে তো সবাই, যদি জানো তোমরা, কে জানো কোন সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হয়? ওকে, একজন জাস্ট, আচ্ছা দুইজন সঠিক উত্তর দিয়েছে, বাট অনেকে লিখেছে হু সেন্টেন্সের সাবজেক্ট হয়। হু তো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, কিন্তু হুটা তো কোনো ক্লজ না। ক্লজ কোনটা, ক্লজের বিষয়টা বুঝতে হবে। নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হয়, ঠিক আছে। একজন লিখেছে নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজও সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং নমিনাল দ্যাট ক্লজটা নাউন ক্লজ। আমরা কিন্তু ক্লজগুলো শিখে আসছি, বাট ভুলে গেলে চলবে না। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ। তো আমরা নাউন ক্লজটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে শিখে আসি, কারণ নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাই নাউন ক্লজটাও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। এখন এখানে যে কথাটা বলেছে রুল 11 এ, যে ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন কোন ডিপেন্ডেন্ট ক্লজটা তাহলে সেন্টেন্স সাবজেক্ট? অবশ্যই নাউন ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। আর জেরান্ড ইনফিনিটিভ, জেরান্ড কার কাজ করে? নাউনের কাজ করে, আমরা কিন্তু এটা জানি। ইনফিনিটিভ কার কাজ করে? এটা ক্লাসে ওরকম বলা হয় নাই, ইনফিনিটিভটাও নাউনের কাজ করে। তাহলে জেরান্ড ইনফিনিটিভ যেহেতু নাউনের কাজ করে আর নাউন আবার সেন্টেন্সের সাবজেক্ট হয়, তার মানে জেরান্ড ইনফিনিটিভও সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এখন কথা হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ ডিপেন্ডেন্ট ক্লজ এই তিনটাই সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে থাকে। সো রুল 1, মেইনটেনিং এক্সপেন্সেস ইজ আর ভেরি ডিফিকাল্ট। দেখো মেইনটেনিং এটা হচ্ছে আমার জেরান্ড, তাই ভার্ব হবে ইজ। 2 নাম্বার, হোয়াট দে হ্যাভ ইজ আর নাথিং। এই যে হোয়াট হচ্ছে আমার ক্লজ মার্কার, দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে হোয়াট দে হ্যাভ এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ডিপেন্ডেন্ট ক্লজটা বসে একদম সেন্টেন্সের শুরুতে, দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবং এটা যেহেতু সাবজেক্ট তাই ভার্বটা আমি সিঙ্গুলার নিব, কারণ ডিপেন্ডেন্ট ক্লজ সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাই আমি পরে ইজ নিব। 2 নাম্বারটা। 3 নাম্বার বুঝে কিনা দেখো, হোয়াট হি হ্যাজ ইজ নাথিং, হোয়াট হি হ্যাজ ইজ নাথিং। এই যে এখানে হোয়াট হি হ্যাজ এটা কিন্তু আমার সাবঅর্ডিনেট ক্লজ, সো সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সো এখানে আমি ইজ নিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। 4 নাম্বার উদাহরণ, টু আন্ডারস্ট্যান্ড দিস রুলস। টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমার ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, সো এখানে ইজ হবে। ওকে, আর 5 নাম্বার, লিভিং এক্সপেন্সেস ইজ আর ইনক্রিজিং ডে বাই ডে। সো লিভিং এক্সপেন্সেস 1 নাম্বার আর 5 নাম্বার উদাহরণটা একটু ফলো করো।
সবাই 1 নাম্বার যেহেতু আমরা করেছি, 5 নাম্বারেও আমরা কিন্তু ইজি চুজ করতে যাব, এটাই স্বাভাবিক, কারণ লিভিংটা আমার কাছে জেরান্ডই মনে হয়, বাট আসলে লিভিংটা কিন্তু জেরান্ড না। লিভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, লিভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, আর আমরা কিন্তু এই রুলটায় প্রেজেন্ট পার্টিসিপলের কোনো কথা আনি নাই আমরা, এখানে জেরান্ড, ইনফিনিটিভ, ডিপেন্ডেন্ট ক্লজ এইটা বলেছে যে এই তিনটা সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এটা কি সিঙ্গুলারও হতে পারে, আবার কি প্লুরালও হতে পারে। বুঝছি কথাটা? সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। এখন প্রেজেন্ট পার্টিসিপলের গঠন কি? ভার্ব প্লাস আইএনজি, আবার জেরান্ডের গঠনও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। এইজন্য আমরা কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা জেরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে বুঝবো। 5 নাম্বারটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে বুঝবো একটু বোঝার ট্রাই করো। এখানে উদাহরণটা কি ছিল? লিভিং এক্সপেন্সেস, living expenses are increasing day by day, increasing day by day। ধরো আমি এরপর লিখলাম না, লিভিং এক্সপেন্সেস আর ইনক্রিজিং, এই পর্যন্তই লিখলাম। ধরো এখন এই লিভিং এক্সপেন্সেস, আচ্ছা আমাকে সবাই বলো, আমরা যখন হচ্ছে অ্যাডজেক্টিভটা চিনি, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন প্রশ্নের উত্তর দেয়। অ্যাডজেক্টিভ কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর দিবে। যেমন আমি যদি বলি হি ইজ গুড, হি ইজ গুড বয়, হি ইজ আ গুড বয়, তো সে কেমন ছেলে? ভালো। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাও সেটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। এখানে কেমন ছেলে, গুড অ্যানসার, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমি কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভটা পাই। আবার প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে? আমরা এটা জানি, অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপলটাকে যদি আমি খুঁজতে যাই তাহলেও আমি কেমন দ্বারা প্রশ্ন করলে প্রেজেন্ট পার্টিসিপলটা পাবো। এই দেখো, লিভিং এক্সপেন্সেস, খরচটি কেমন। এই যে এক্সপেন্সেস, খরচ, খরচটি কেমন, অ্যানসার আসবে কি লিভিং। লিভিং মানে কি? জীবিকা নির্বাহের খরচ, জীবিকা নির্বাহের খরচ, জীবিকা নির্বাহের খরচ। বুঝছি, লিভিংটা হচ্ছে কি জীবিকা নির্বাহ সম্পর্কিত আর কি, বিষয়টা এমন বুঝাবে যে জীবিকা নির্বাহ সম্পর্কিত খরচ। বুঝতে পারছি এবার? তাহলে সো লিভিংটা এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝবো? আমি এই খরচটাকে প্রশ্ন করবো, এটা কেমন খরচ, অ্যানসার আসবে লিভিং। লিভিং মানে কি? জীবন বা জীবিকা নির্বাহ সম্পর্কিত। তো সম্পর্কিত যেহেতু বিষয়টা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভের মিনিংটা এমন আসে। বুঝছি কথাটা? সো এখানে আমি যখন দেখবো যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপলের পরে নাউনটা আমি দেখবো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল আছে। সো এক্সপেন্সেস, এখানে কিন্তু প্লুরাল আছে এক্সপেন্সেস, তার মানে আমার কি ভার্বটাও প্লুরাল হবে আর। বাট আমি যদি এখানে লিভিং এক্সপেন্সেস না লিখে শুধু এক্সপেন্স লিখতাম তাহলে কিন্তু এখানে ইজ হতো। বুঝছি কথাটা? তার মানে আমি প্রেজেন্ট পার্টিসিপলের পরে সবসময় কি নাউনটা দেখবো আগে, যে নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার নিব, যদি প্লুরাল থাকে যেমন এক্সপেন্সেস তাহলে ভার্বটা কি আর নিব। বাট জেরান্ড, যেটা জেরান্ড সবসময় কি সিঙ্গুলার হবে। জেরান্ডে কিন্তু কখনোই নাউনটা দেখে আমি ভার্ব চুজ করব না। যেমন 1 নাম্বার দেখো এবার, মেইনটেইনিং এক্সপেন্সেস, মেইনটেইনিং এক্সপেন্সেস, এখানে এক্সপেন্সেসটা কিন্তু প্লুরালই ছিল, বাট আমি কিন্তু এখানে ভার্বটা ইজি নিয়েছিলাম, কারণ মেইনটেইনিংটা জেরান্ড। মেইনটেইনিংটা কিন্তু কেমন প্রশ্নের উত্তর দেয় না। আমি যদি বলি খরচটা কেমন, মেইনটেইনিং, এটা কি কোনো কথা নাকি? মেইনটেইনিংটা কিন্তু অ্যানসার আসবে না। মেইনটেইনিংটা নাম বোঝায়, এটা নাউনের কাজ করে। বুঝছি কথাটা? আচ্ছা, তো যদি কোশ্চেন থাকে এটা নিয়ে তাহলে আমাকে করতে পারো তোমরা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, নাউনের মানে যে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টা যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে করো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমরা লেকচার 7 এ পড়েছিলাম জিরান্ড আর পার্টিসিপল কিভাবে চিনবো এটা। তো এখানে আমাদের 8টা ভার্ব দেখানো হয়েছিল, ওয়াচ, অবজার্ভ, নোটিস, সি, হিয়ার, লিসেন, ক্যাচ, ফাইন্ড। তো এগুলো যদি থাকে তো প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো এখানে তো ভাই লিভিং, এটা তো এই ভার্বগুলোর মধ্যে নাই, তো এটা কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি? এখন প্রেজেন্ট পার্টিসিপল চেনার জন্য আমরা ওই ভার্বগুলো দেখেছিলাম যে যদি ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে ওই ভার্বগুলো থাকে তাহলে ওইটার সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল আমরা নিয়ে নিব। এখন সব সময় যে ওই ভার্বগুলো থাকবে কোন মানে প্রেজেন্ট পার্টিসিপলের আগে এমন কিন্তু উদাহরণ সব সময় পাবো না আমরা। কথা হচ্ছে যে ওইটা ঠিক আছে, ওই রুলের জন্য ওটা, কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আবার অন্য যেমন আমি যদি এই উদাহরণটা দেই, যেমন ধরো
আমি যদি বলি যে স্লিপিং ডগ, স্লিপিং ডগ, স্লিপিং ডগ, এখানে স্লিপিং ডগটাকে মডিফাই করছে যে ঘুমন্ত কুকুর বা যে কুকুরটা ঘুমায় আছে। তাহলে আমি কি এর আগে যে সি নোটিস ওয়াচ অবজার্ভ এগুলো আছে নাই তো, না ভাইয়া। এগুলো থাকতে হবে এমন কোনো কথা নাই, বাট এগুলো থাকলে পরে ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই জেরান্ড হবে না, প্রেজেন্ট হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি সবসময় তো ওই প্যাটার্নে উদাহরণ নাও দিতে পারি, আমার অন্য প্যাটার্নও থাকতে পারে, বুঝতে পারছেন? যেমন স্লিপিং ডগ, যে আমি যদি বলি যে ইট ইজ এ স্লিপিং ডগ, একটা ঘুমন্ত কুকুর, ইট ইজ এ স্লিপিং ডগ, এখানে কিন্তু স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ডগটাকে মডিফাই করতেছে। কেমন ডগ? স্লিপিং ডগ। এখানে কিন্তু আমি সি নোটিস ওয়াচ অবজার্ভ রিয়াল লিসেন এগুলো আনিনি। তো প্যাটার্ন ওই প্যাটার্নে যে আনবো সেটা না, আবার আমি ওই প্যাটার্নে আনতেও পারি। আমি কি বলি যে আই স এ স্লিপিং ডগ, আই স এ স্লিপিং ডগ, বুঝছি কিনা? তখন এটা যে সি থেকে সটা আসছে, তার মানে এর পরে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে আমি ওই প্যাটার্নে নাও ইউজ করতে পারি, বাট মূল কথা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল চিনা। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করবে, মডিফাই করবে, দ্যাট ইজ ইট। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া। ভাই আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। মেইনটেইনিং এক্সপেন্সেস আর লিভিং এক্সপেন্স মানে এক্সপেন্সেস, তো এই দুইটার ভিতরে একটু বুঝতে সমস্যা হইতেছে যে কোনটা জিরান, মানে কিভাবে চিনলাম? মেইনটেইনিংটা কোনো অ্যাডজেক্টিভে কাজ করে না, হ্যাঁ, আর কেমন প্রশ্নের উত্তর দেয় না, বাট লিভিং উত্তর দেয়, এটা হচ্ছে কথা। তুমি যদি লিভিং এক্সপেন্সের প্রশ্ন করো কেমন খরচ, অ্যানসারটা আসবে লিভিং এক্সপেন্সেস, লিভিং অর্থাৎ জীবিকা নির্বাহ সম্পর্কিত। বাট মেইনটেইনিং এক্সপেন্সেস যদি কোশ্চেন করো কেমন, মেইনটেইনিংটা আসলে নাউন, এটা কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না, বুঝছি কথাটা? জি ভাইয়া, অর্থ করে বের করা লাগবে এরকম। অবশ্যই এই টাইপের জিনিসগুলো অর্থই করতে হবে। আচ্ছা ভাই, ওকে। প্রশ্ন করলেই তুমি অ্যানসারটা পাবা। এখানে এক্সপেন্সটাকে কোশ্চেন করলে লিভিং উত্তর আসে, কিন্তু এই মেইনটেইনিং এর ক্ষেত্রে এক্সপেন্সটাকে কোশ্চেন করলে লিভিংটা আসে না, বুঝছি কথাটা? ওকে। আচ্ছা, রুল 12 এর ক্ষেত্রে তিনটা কথা লিখতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে কনফিউজিং বিষয়টা একটু নোট করে নাও সবাই, তাহলেই বুঝবা। আমি যেভাবে বলি একটু নোট করে নাও সবাই। 1 নাম্বার দিয়ে লিখবা যে many a plus singular noun, many a plus singular noun plus singular verb, many a plus singular noun plus singular verb। আর 2 নাম্বার the number সমান singular subject, আর a নাম্বার সমান প্লুরাল সাবজেক্ট। তিনটা ফর্মুলা লিখে নাও। মেনি এ, মেনি এর পরে নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, আর দি নাম্বার এই কথাটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ দি নাম্বারের পরে সবসময় আমি ভার্বটাও সিঙ্গুলার নিব। আর এই নাম্বার এই কথাটা হচ্ছে প্লুরাল মিনিং দেয়, অর্থাৎ এই জন্য বলছি যে এই নাম্বার এটা সাবজেক্ট হিসেবে বসলে প্লুরাল সাবজেক্ট হয়, আর দি নাম্বার সাবজেক্ট হিসেবে বসলে কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট হয়। দ্যাট ইজ ওয়াই আমি এর পরে ভার্ব সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, অর্থাৎ দি নাম্বার পরে ভার্বটা সিঙ্গুলার নিব আর এ নাম্বার পরে ভার্বটা কি নিব? প্লুরাল নিব। আমরা উদাহরণে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 নাম্বারটা মেনি এ আছে, তাহলে মেনি এর পরে নাউনটা কি হয়? সিঙ্গুলার। এখন স্টুডেন্টও আছে, স্টুডেন্টসও আছে, আমি স্টুডেন্টসটা নিব। আচ্ছা, স্টুডেন্টটা নিব, প্রথমটা নিব, এরপরে ভার্বটাও সিঙ্গুলার, সো হ্যাজ। ওকে, ভার্বটাও সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ হবে। ওকে, এরপরে 2 আর 3 একটু সলভ করো, তোমরা পারো কিনা দেখো। এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তাহলে কি হবে? অয়ার, ভার্বটা কি হবে? অয়ার। আর 3 নাম্বার নাম্বার অফ স্টুডেন্টস, এখানে দা নাম্বার আছে কথাটা, তার মানে কি সিঙ্গুলার, তাই ভার্বটাও কি হবে? ওয়াজ হবে। 1 নাম্বারটা আবার একটু 1 নাম্বারটা স্ট্রাকচার মিলাও। স্ট্রাকচারে আমার কি আছে যে মেনি এর পরে নাউনটা সিঙ্গুলার হবে, সো এখানে স্টুডেন্ট আমি নিব, কারণ স্টুডেন্ট আমার সিঙ্গুলার আর স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, এটা আমি নিব না, সো সিঙ্গুলার নাউন নিব। এরপরে ভার্বটা আমি সিঙ্গুলার নিব, সো হ্যাজ হ্যাভ, এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? হ্যাজ, সো হ্যাজটা নিব। এবার কি বুঝছি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, রুল 13, অ্যাডজেক্টিভ preceded by the ভাইয়া and used as plural nouns take a plural verb.
সো অ্যাডজেক্টিভের আগে যদি আমি দা নিয়ে আসি তখন ওটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটা হয়ে যায় প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন মানে বিষয়টা কি, এই দেখো আমি যদি শুধু রিচ বলি, শুধু রিচ, যেমন হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী লোক, তখন এই রিচটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ। কিন্তু আমি ওই রিচের আগে যখন দা নিয়ে আসবো, এই যে যেমন প্রথম উদাহরণ দিয়েছি দা রিচ, তখন কিন্তু ধনী রা মিনিং হয়ে যায়, বুঝছি, এবং এরপরে ভার্বটাও প্লুরাল হয়। দা রিচ মানে কি ধনী রা, এটা একটা সম্প্রদায়, কমিউনিটি অথবা কি জাতি মিন করে দা রিচ, সো ভার্বটাও প্লুরাল হবে গেট, বুঝছি কথাটা। এখানে দা রিচ এর মিনিং হচ্ছে ধনীরা, তো ধনীরা যেহেতু প্লুরাল হবে তো ভার্বটা প্লুরাল হবে। এখন এই যে গেট হচ্ছে আমার কি প্লুরাল ভার্ব, আর গেটস, গেটসটা তো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস বাই এস যোগ হয় প্রেজেন্ট টেন্সে, তো যেহেতু প্লুরাল তো আমি গেটটা নিব। 2 নাম্বার দি পোর, এটাও কি দরিদ্ররা, দরিদ্ররা, সো এখানে আমি ফেস নিব, সো এটা হচ্ছে আমার তাহলে সঠিক ভার্ব চুজ করা হবে, কারণ দা রিচ দা পোর এই দুইটাই হচ্ছে কি আমার প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে গেছে এখন, অর্থাৎ জাতি মিনিং করতেছে, বুঝছি। আচ্ছা, আর রুল 14 এ দেখো দেয়ার এবং হেয়ার শুরুতে বসলে এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটা আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজে শিখেছিলাম যে দেয়ার এর পরে যে ভার্বটা বসে এটা সাবজেক্ট থাকে তারও পরে, দেয়ার পরে যে ভার্বটা থাকে সেটা সাবজেক্ট থাকে তারও পরে। ওকে, যেমন আমি যদি বলি যে there is a school, there is a school, তো আমি এখানে there এর পরে is কেন নিলাম, কারণ এরপরে আমি স্কুলটাকে সাবজেক্ট হিসেবে ধরেছি, এই স্কুল। এখানে যদি আমি এই স্কুল না বলে টু স্কুলস বলতাম, টু স্কুলস, তাহলে ভার্বটা তো আমি is দিতাম না, অবশ্যই আর দিতাম। তো রুল 14 এটাই বলতেছে দেয়ার হেয়ার শুরুতে বসলে এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ দেয়ার হেয়ার শুরুতে বসলে এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। এরপরে আমি দেখবো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমি ভার্বটা চুজ করতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল ছিল। সো দ্যাট ইজ অল অ্যাবাউট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাদের যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে কোন রুলে, সেটা এখন আমাকে বলতে পারো, আমরা একটু সাম আপ করার ট্রাই করব। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো তোমাদের অ্যানসার আমি বলে দিব, কারণ এগুলোর অ্যানসার তো শীটে দেওয়া নেই, ঠিক আছে, যে এক্সারসাইজ এ বি সি এগুলো অ্যানসার দেওয়া নেই, বাট পরে ক্লাসরুম এক্সারসাইজ এগুলো অ্যানসার দেওয়া আছে। এরপর বোর্ড কোশ্চেন আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ওগুলা মন দিয়ে করবা, কারণ ওগুলা স্ট্যান্ডার্ড বোর্ডের কোশ্চেন, ওগুলা অনেক আসে, বুঝছি। সো ভাইয়া, হ্যাঁ বলো। এই ইনস্ট্যান্ট প্র্যাকটিসের এই অ্যানসার গুলো মানে কিসের সাথে ম্যাচ করব, নাকি আপনারা পরে বলে দিবেন? এটা ম্যাচ করবে যে রুলগুলো করলাম না, এই রুলের মধ্যেই সব আছে। এখন তোমরা যেটা করবা এটার অ্যানসার গুলো আমি বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, তোমরা অ্যানসার গুলো নিয়ে নাও, কারণ পরে প্র্যাকটিস করতে পারবে, এখন তো আমাদের সময় নেই। জাস্ট অ্যানসার গুলো টিক দাও, সবাই অ্যানসার গুলো টিক দাও। এরপর যেটা হবে এটা আবার পরে তুমি দেখবা, যদি কোনটা কোশ্চেন থাকে এরপর নেক্সট ক্লাসে আমাকে করলে সমস্যা নেই, ঠিক আছে। সো অ্যানসার গুলো নিয়ে নাও জাস্ট এখন। 1 নাম্বার এক্সারসাইজ এর মামস ইজ 2 নাম্বার ভাইরাসেস ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর 3 নাম্বার মোস্ট অফ দি স্যান্ড ইজ 4 নাম্বার ইদার দি কিটেন্স অর দি পাপি, এরপর হবে সিডস প্রথমটা। আচ্ছা, এরপরে এ সাবজেক্ট অফ গ্রেট ইন্টারেস্ট ইজ, এরপরে হ্যান্সেল এন্ড গ্রিটেল ইজ ফেমাস চিলড্রেন্স স্টোরি, হ্যাঁ। তারপর দ্য টিম মেম্বার্স ইজ আর আর্গুইং, এখানে মেম্বার্স অনেক আর। এরপর দ্য ইকোনমিক্স অফ দি ট্রিপ ওয়াজ, এরপর হোয়াই আর ইওর প্যারেন্টস আর। এরপর 10 নম্বর দি মেয়র এন্ড দ্য গভর্নর, এখানে এন্ড এর আগে দুটাই দা আছে, তার মানে কি প্লুরাল, সো হোপ। আচ্ছা, এরপর এক্সারসাইজ বি either the physicians in this hospital or the chief administrator is, এখানে কি হবে পরের সাবজেক্ট, সো is। 2 নাম্বার is are my boss or my sisters, এখানে কি হবে is my boss। 3 নাম্বার some of the votes seen, এরপর 4 নাম্বার the tornadoes that tear through the country, এখানে হবে are, tornadoes are, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট, ওকে। এরপর everyone selected to serve on this jury has, আচ্ছা has। এরপরে কারা ওল্টার্স টুগেদার উইথ হার টিমমেটস প্রেজেন্টস, প্রথমটা হবে, কারণ কারা ওল্টার্স হচ্ছে একজনের নাম আর কি, নাম প্লুরাল হলে হতে পারে, কিন্তু
একজন ব্যক্তিকে বোঝায়। সো প্রেজেন্স। এরপরে হি সিমস টু ফরগেট দ্যাট দেয়ার আর থিংস। এই যে দেয়ার যদি শুরুতে বসে তাহলে ভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী। এই যে থিংস হচ্ছে আমার সাবজেক্ট, সো এখানে দিব আর। এবার 8 নাম্বার দেয়ার হ্যাভ টু বি সাম পিপল। ওকে। এরপরে 9 নাম্বার সাম অফ দ্য গ্রেইন অ্যাপিয়ার্স। এরপর 10 নাম্বার 3/4 অফ দ্য স্টুডেন্টস, এখানে হবে আর। 3/4 অফ দ্য স্টুডেন্ট বডি, এখানে হবে ইজ, কারণ স্টুডেন্ট বডি সিঙ্গুলার বাট স্টুডেন্টস প্লুরাল। এরপর নাম্বারটা কি হবে? a high percentage of the population is। 10 নাম্বারটা কি বলুন? 10 নাম্বার আর 11 নাম্বার নাম্বারটা একটু বলুন। যেটা মিসিং হয় পরে বলবা, এখন শুনে নাও। আমি জাস্ট বলে যাচ্ছি, যেটা শুনতে পাও না সেটা পরে বলবো, আমি আবার আসবো, সমস্যা নেই। বাট ব্যাখ্যাটা তোমরা নিজেরাই জানো, যেটা জানবা সেটা নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, বুঝছি? কারণ এটা স্টাডি করতে হবে তোমাদের। এরপরে কোনটা ছিলাম? 11তে a high percentage of the population is। এরপর a high percentage of the people are। এরপর আমরা don't। এরপর one of my sisters is the man with all the birds, এখানে হবে lives। the man with all the birds, এটা হবে lives। 16 নাম্বার। 17 নাম্বার the movie including all the people, এই যে including এর হচ্ছে আমাদের কি ছিল phrase of accompaniment, so takes হবে, মুভি কে মিন করতেছে takes। আগেরটা অনুযায়ী সাবজেক্ট হবে, ভার্ব হবে the movie। হ্যাঁ। তারপর the players as well as the captain, so players দেখে ভার্ব হবে, so want হবে। এরপরে 19 নাম্বার either answer is acceptable। 20 নাম্বার every one of those books is are true, এখানে হবে is। আচ্ছা। এরপরে এক্সারসাইজ সি a number of boys, a number plural মনে হচ্ছে have হবে। এই হিমেল একটু চুপ করো ভাইয়া। the number এটা কি সিঙ্গুলার, সো কি হবে? is হবে। এরপরে 3 নাম্বার the cattle, মনে আছে the herd of cattle, আর শুধু ক্যাটেল থাকলে প্লুরাল আর হবে। হ্যাঁ আর হবে। 4 নাম্বার the herd of cattle, এখানে কি হবে? ইজ হবে। 5 নাম্বার no examples is are relevant, তো এখানে এক্সাম্পল নিলে ভার্ব হবে is, আর এক্সাম্পলস নিলে ভার্ব হবে are, মানে দুইটা নাম রেখে দিয়েছে। 6 নাম্বার none of the students was were present, none of the students, নানটা হচ্ছে প্লুরাল ডিটারমাইনার, সো স্টুডেন্টস দেখে ভার্ব হবে, এখানে হবে were। 7 নাম্বার none of the money আনকাউন্টেবল, তাই ভার্ব হবে has। 2 miles is। এরপরে your glasses সবসময় প্লুরাল, আর গ্লাসেস মানে হচ্ছে চশমা বোঝায়, বুঝছি? এক জোড়া থাকে চশমা সবসময়, আমরা চশমাই বলি, সো were। আর 10 নাম্বার no friend and no relative help the poor boy, no friend and no relative, এখানে দুইটা সাবজেক্ট আছে, ফ্রেন্ড আর রিলেটিভ, ঠিক আছে? সো প্লুরাল, সো কি হবে? হেল্প হবে। এখন কোনটা মিসিং হয়েছে বলো, শুনতে পাবি ভাই 11 নাম্বারটা কি বি এর 11? হ্যাঁ ভাই বি এর 11 3/4 of the student body, এটা হবে is। ভাই বি এর আর আর হচ্ছে there have to be some people, have। বিয়ার 2 বিয়ার 2 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আর হবে, আর all my sisters, এই যে সিস্টার ছিল তাই আমি আর নিয়ে আসছি তার আগে। বিয়ের 18 18 তোমরা বুঝো নাই বা কি মিসিং আছে? ভাই 18 নাম্বার বিয়ের 3 ভাই ক্লাস কি শেষ? ভাই লিভ নেওয়া যাবে? হ্যাঁ ক্লাস শেষ, লিভ নিয়ে নাও যাদের লাগবে, নো প্রবলেম। 3 নাম্বার বিয়ের 3। আসসালামু আলাইকুম। বিয়ের 3 সাম অফ দা ভোটস সিম হবে, এটা প্রথমটা হবে সিম। ভাই 2 নাম্বার বিয়ের ভাই 6 নাম্বার বুঝি নাই। 6 এ হচ্ছে ইজ হবে, কারণ হ্যান্সেল এন্ড গ্রিটেল হচ্ছে একটা গল্পের নাম, বাট নামটা মনে হয় দেখে প্লুরাল, বাট গল্পের নাম তো একটাই হয়, ঠিক আছে? আচ্ছা তোমরা এই অ্যানসার বলে দিছি না, এটা এক্সারসাইজ করবা, বুঝার ট্রাই করবা, রুলগুলো আগে পড়বা, এরপর বুঝার ট্রাই করবা, ইনশাআল্লাহ সবই বুঝবে, না বুঝলে আমাকে নেক্সট ক্লাস জিজ্ঞেস করবা। আর একটা বিষয় হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো আছে পরে শীটের, এগুলোও করবা।
তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস অল। আর একজন কোশ্চেন করছে এক্সপেন্সেস এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এক্সপেন্সেস তো কাউন্টেবল, এক্সপেন্স কাউন্ট করা যায়, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া হ্যাঁ, আর তোমাদের বইতে যদি অ্যানসার দেওয়া থাকে তাহলে তো ভালো, বই থেকে মিলাই নিতে পারো, নো প্রবলেম। আচ্ছা হ্যাঁ A2 and B2 টা একটু বলবেন? হ্যাঁ অ্যানসার বলে দাও, আজকে আর দিব না বিকজ ব্যাখ্যাটা তোমার নিজেরই বের করতে হবে, ঠিক আছে? আর যদি না বুঝো আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা। জি ভাই, ওকে, নো প্রবলেম। ওকে ভাইয়া, সো দ্যাটস অল ফর টুডে। তোমরা সবাই লিভ নিয়ে নাও, ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।